আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভ আড্ডায় যুক্ত হয়েছি। অনেক চড়াই উত্তরায়ের পর আজকে 13ই নভেম্বর ওই কাঙ্ক্ষিত লকডাউন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলব। রাজনীতি একটি জাতির আয়না, যেখানে আমরা দেখি নেতৃত্বের সততা, মানুষের প্রত্যাশা আর সময়ের পরিবর্তন। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কোন পথে? বাংলাদেশের রাজনীতি কি উন্নয়নের দ্বারা এগোচ্ছে, নাকি পুরনো দ্বন্দ্ব সংঘাতের পুনরাবৃত্তিতে আটকে আছে? আজকে রাতের আড্ডায় আমরা কথা বলবো, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো খোলামেলা মত বিনিময়ের মাধ্যমে। অতিথি হিসাবে আমাদের মাঝে বা আমাদের সাথে আছেন আমাদের প্রিয় এনামুল ভাই, যিনি বাংলাদেশ জাতীয় পার্টির রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। উনি ঢাকা 6 আসন থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তো এনামুল ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মামুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন বা সবাইকে শুভরাত্রি। আসসালাম। মামুন ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জি আছে, আলহামদুলিল্লাহ। অনেক ঘটনা, অনেক চড়াই উত্তরায়ের পর আজকে 13ই নভেম্বর অতিবাহিত হলো। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই হয়ে গেল জীবন দিয়েছে বা অনেকেই শহীদ হয়েছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ জানেও না কেন, কিসের জন্য তার জীবন দিতে হয়েছে। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি হয়তো এই রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে অকাতরে জীবন দিতে হয়েছে। তো ভাই, এর আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ভাষায় আপনার অসাধারণ যে জনগণ, সেই জনগণের মুক্তির রাস্তা কি? একজন দিবে লকডাউন আর একজন লকডাউন প্রতিহত করবে। সেই সাথে আজকে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। অনেকে সৌভাগ্য হয়েছে ভাষণ শোনার, অনেকের সৌভাগ্য হয়নি বা অনেকে শুনতে পারেনি। আপনি শুনেছেন কিনা জানি না। তো আপনি যদি শুনে থাকেন, তাহলে এই ভাষণের মাধ্যমে জাতি এবং জাতির জন্য কি পেল, বা এই দীর্ঘ 15 মাস পরে, 15 মাসের ওনার শাসনামলে বা দেশ পরিচালনায় এই বাঙালি জাতি হিসাবে কি পেল, এই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব যতটুকু এই ক্ষুদ্র মস্তিষ্কে বা ক্ষুদ্র জ্ঞানে আমাদের দ্বারাতে সম্ভব হয়। আপনারা যারা সাথে আমাদের আছেন বা থাকবেন, দেখবেন আমাদের অনুষ্ঠানটা, অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করবেন আপনার লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে। তো চলুন আমাদের অতিথির সঙ্গে কথা বলি। এনামুল ভাই, বাংলাদেশের রাজনীতি কি সত্যি জনগণ কেন্দ্রিক নাকি দল কেন্দ্রিক হয়ে পড়েছে? আচ্ছা, আপনি একটু এই চালিয়ে যান, আমি শেয়ার করে তারপরে ঢুকি আবার নাকি? জি জি জি, কথা বলতে থাকেন, আমি শেয়ার করে জি। বন্ধুরা, আমরা আসলে বাংলাদেশের রাজনীতি কি আসলেই জনগণের জন্য বা জনগণের
জনগণ কেন্দ্রিক নাকি দল কেন্দ্রিক হয়ে পড়েছে। যদিও আগে থেকেই দল কেন্দ্রিক ছিল, আবার নতুন করে কি আমরা 5 আগস্টের পরে যে স্বপ্ন ছিল, যেভাবে আমাদের এই ইচ্ছা শক্তি কিংবা আমরা যে উদ্দেশ্যে এই 5 আগস্টের ঘটনা বা 5 আগস্টের পরবর্তী সময়ে যে আমাদের যে চাওয়া ছিল, সেই চাওয়া পূরণের লক্ষ্যে আমরা কি এগোতে পেরেছি, এই নিয়ে আমরা কথা বলবো আমাদের অতিথিদের সাথে। আজকের তরুণ প্রজন্ম কেন রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, নাকি রাজনীতিতে আরো অ্যাক্টিভ হচ্ছে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের অতিথি আছে আমাদের সাথে এনামুল ভাই। এনামুল ভাই বিশ্লেষণ করবেন। সেই সাথে আমরা খোঁজার চেষ্টা করবো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতির মত প্রকাশ এখন কতটা নিরাপদ এবং কার্যকর, এইসব বিষয় নিয়ে আমাদের কথা বলবো। তো আজকের লকডাউনের ডাক ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আবার সরকার পক্ষ থেকে বা অন্যান্য দলগুলোর পক্ষ থেকে ডাক ছিল যে লকডাউন প্রতিহত করব, যেখানে আওয়ামী লীগ পাবো সেখানেই তাদেরকে এই ধরে পুলিশে সুপর্দ করব। এই নিয়েই মানে টান উত্তেজনার মধ্য দিয়েই আজ সারাটা দিন আমাদের মানে আজ বলতে ভুল হবে, গত 2 দিন 3 দিন যাবতেই এই টান উত্তেজনার মধ্যে আমাদেরকে যেতে হয়েছে। তো প্রথমে আমরা শুনে আসি আমাদের অতিথির কাছ থেকে যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি জনকল্যাণ কেন্দ্রিক নাকি দল কেন্দ্রিক? এনামুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ মামুন ভাই। আসলে আপনি প্রথম সুন্দর প্রশ্নটা একটি ছিল বাংলাদেশের বিষয় রাজনীতি কি সামনে এনেছেন সত্যি? আজকের এই জি। আলোচনায়, এবং এটা এই বাংলাদেশ। হ্যাঁ, বলেন। মানে প্রশ্নটা ছিল আজকে এটা যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি জনগণ কেন্দ্রিক নাকি দল কেন্দ্রিক? এনামুল ভাই, এনামুল ভাই হয়তো নেটওয়ার্কের প্রবলেম। জি, এনামুল ভাই ডাবল হয়ে গেছে, সমস্যা নাই। জি, এবার ঠিক আছে। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মামুন ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। আসলে আমাদের এই বর্তমান আজকের যে ঘটনা, লকডাউন এর শব্দ একটা, এই লকডাউনটা আমার জানা মতে, এই লকডাউন শব্দটা আপনার বিগত 19-20, সম্ভবত 20-21 বেশি সালে খুশি। করোনার সময় লকডাউন শব্দটা বেশি প্রচলিত হয়, প্রথম প্রচলিত হয় লকডাউন শব্দটা। এখন এই লকডাউনের আজকে যে 2025 সালে এসে লকডাউনের শব্দটা আসছে, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন মুখপাত্র, ডিএমপির কমিশনার সাহেব, ওনাদের মুখেই এই লকডাউন শব্দটা আসছে যে আওয়ামী লীগ লকডাউনের ডাক দিছে। আর ডিএমপির কমিশনার সরাসরি উনি বলতেছেন, গাড়ির মালিক, বাংলাদেশে যারা বিভিন্ন গাড়ি পরিবহনের মালিক বৃন্দকে বলতেছেন যে গাড়ির গুলা রাস্তায় যাতে না চলাচল করে। জি, তাহলে আলটিমেটলি আমার জানা মতে, আমার চোখে বা আমার এই ভিডিওতে
আমার মোবাইলে হুম। ইন্টারনেটে আমি আওয়ামী লীগের কোনো অথেন্টিক কোনো ভিডিও বার্তা আমার চোখের সামনে পড়ে নাই, আসে নাই। তাহলে এটা ওনারা কিভাবে জানতেছে না? তো ওনাদের স্পেশাল গোয়েন্দা বাহিনী আছে, এটা ওনারা জানতেই পারেন। এটা আমরা না জানা জানতে হইব বা জানতে পারার চেয়ে ওনাদের জানার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওনারা যেহেতু জি। রাষ্ট্র চালান, সরকার চালান, ওনাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে ওনারা জানতে পারবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, ঘটনাটা হইলো আমার এই যে আজকে কিছুদিন যাবত এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে পুরো বাংলাদেশে 13 তারিখের লকডাউন। আমার কাছে তখন এই বিষয়টা মনে হয়েছে যে আমরা শুনছি এবং যা ইতিহাসের রেকর্ড থেকে যা দেখলাম যে 71 সালে আমাদের যুদ্ধ চলাকালীন, স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রবাসী সরকার গঠিত হয়, যার নাম ছিল হুম। মুজিবনগর সরকার, এবং সেটা ভারতে থেকে পরিচালনা করা হয়। আচ্ছা। মানে প্রকৃত অর্থে এটা প্রবাসী সরকার ছিল, প্রবাসী সরকারের মাধ্যমেই যুদ্ধ পরিচালনা করা হয়েছে, এই সংগ্রাম পরিচালনা করা হয়েছে। ঠিক আমার ওই অতীতের এই বিষয়গুলো এমন হইতেছে যে বাংলাদেশে কি আমরা আসলে আরেকটি প্রবাসী সরকারের মাধ্যমেই দেশ চলতেছে কিনা। এখন এই প্রবাসী সরকারের মধ্যে আবার আমার কাছে মনে হইতেছে যে প্রবাসী সরকার 71 ছিল একটা, আর এখন হুম। প্রবাসী সরকার, বাংলাদেশের প্রবাসী সরকার আসলে দেখা যাইতেছে একাধিক। একাধিক। কেউ একাধিক, কেউ ফ্রান্স থেকে সরকার চালাইতেছে, কেউ ইংল্যান্ড থেকে সরকার চালাইতেছে, কেউ ইন্ডিয়া থেকে সরকার চালাইতেছে। এইরকম মনে হইতেছে একাধিক সরকার বাংলাদেশে বিদ্যমান। হুম। তাহলে আসলে আমাদের এই দেশের জনগণ কোনটা অথেন্টিক মনে করবে, বা জনগণের উপায় কি? জনগণ এখানে বিভ্রান্ত হওয়াটাই তো স্বাভাবিক। বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। রাইট। বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তাহলে আলটিমেটলি কি ঘটতেছে? এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিতেছেন, ওনারা কি আসলে নিজেরা কি করতেছেন, কি চাইতেছেন এবং কোন দিকে যাইতেছেন, ওনাদের বক্তব্য এবং কাজের সঙ্গে জনগণ কি পাইতেছে এবং জনগণকে ওনারা কি দিতেছেন বা দিতে চাইতেছেন, আসলে এখানে এটা জগাখিচুড়ি সৃষ্টি হয়ে গেছে। এটা কি আপনি প্রবাসী সরকার যারা পরিচালনা করছে তাদের কথা বলছেন, নাকি জি। বাংলাদেশে যারা পরিচালনা করছে উপদেষ্টা পরিষদ? না, উপদেষ্টা পরিষদের এই তো বললাম যে একাধিক সরকার, সরকার জি। প্রবাসী সরকারও এখানে অবস্থান করতেছে। হুম। আজকের যে ঘটনাটা যারা যারা বলতেছেন যে আওয়ামী লীগের লকডাউন, আওয়ামী লীগের সভানেত্রী তো বসা ইন্ডিয়াতে, প্রচার করতেছেন ডিএমপি কমিশনার, প্রচার করতেছেন সালাউদ্দিন সাহেব, প্রচার করতেছেন এই বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা, আপনার প্রেস প্রেস সচিব, সচিব। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, হ্যাঁ প্রেস সচিব, বিভিন্ন রাজনৈতিক আমাদের এই দেশের রাজনৈতিক নেতারা প্রচার করতেছেন যে আওয়ামী লীগ লকডাউন ডাকছে। আওয়ামী লীগের সভানেত্রী কোথায় বসে আছেন? ইন্ডিয়াতে। ইন্ডিয়া। বিএনপির চিফ বসে আছেন ইংল্যান্ডে। তারপরে এনসিপির নেতাদের, ছাত্র নেতাদের চিফ বসে আছে আপনার পিনাকি ভট্টাচার্য বসে আছে ফ্রান্সে। তাহলে আলটিমেটলি দেশ তো সবার কমান্ডে এখানে কার্যকরী হইতেছে। ইংল্যান্ড থেকে মাননীয় না, কি বলে এখানে যে জিনিসটা তারেক ওভারঅল রহমান কি। সাহেব এখানে সভাপতিত্ব করতেছেন। হুম, হুম। মানে বলতেছিলাম ওভারঅল কি আপনার এই যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি কোত্থেকে করছে, কিভাবে ডাক দিয়েছে, এটা আমরা ওইরকম ভাবে কোনো সোর্স পাইনি। আপনিও বলছিলেন যে আপনি কোনো সোর্স পাননি। হ্যাঁ, না পেলেও তাদের না কর্মসূচি আমার সামনে এরকম কিছু কোনো করার লক্ষ্যে আমরা নিজের অজান্তেই নিজেরাই কি তাদেরকে এই রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি কিনা। হ্যাঁ, এইখানে এটার তো আসলে সঠিক কোনো ব্যাখ্যা মানে আমার কাছে নাই, বা সঠিক কোনো উত্তর আমার কাছে নাই। এটার
সঠিক ব্যাখ্যাটা যারা বলতেছেন ওনারাই সঠিকটা বলতে পারবেন। কারণ এখানে আমি মনে করি উনাদের আজকের যে 13 তারিখ নিয়ে 13 তারিখের ঘটনাগুলা নিয়ে যে কথা বা যে বক্তব্যগুলা মাঠে আসছে, যে বক্তব্যগুলা আমরা শুনতেছি বাংলাদেশের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের মুখপাত্র, ডিএমপির কমিশনার সাহেবরা উনারা যা বলতেছেন, উনারা তো আমি বলতে দেখতেছি যেটা উনারা আওয়ামী লীগের সভানেত্রীর মেসেজটা উনারা গোপনে পাইছেন আর উনাদের আওয়ামী লীগের কর্মকাণ্ডটাই উনারা এক্সিকিউট করতেছে, আওয়ামী লীগের অর্ডারটা উনারা ক্যারি করতেছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? উনারা আওয়ামী লীগের সেকেন্ড টিম হিসেবে কাজ করতেছেন। আওয়ামী লীগের অর্ডার যদি আওয়ামী লীগের সভাপতি যখন বসে আছেন ইন্ডিয়াতে বসে থেকে যদি উনি গোপনে কাউকে মেসেজ দেন আর এটা সরকারের কেউ সেটা প্রচার করে এবং সেই অনুযায়ী উনার এই অ্যাক্টিভিটিস, উনার যে চাহিদাটা যেখানে লকডাউন হবে, এই ডিমান্ডটা যদি আমাদের এই সরকারের যারা বা রাজনৈতিক নেতারা যদি এটা পালন করেন, দায়িত্ব পালন করেন, তাইলে আলটিমেটলি উনারা সেকেন্ড বিটিম হইল না, উনাদের অর্ডারটা ক্যারি করতেছে না, তাহলে আলটিমেটলি সরকার কে চালাইতেছে? তাইলে সরকার কে চালাইতেছে? জানমালের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা প্লাস সম্পদের নিরাপত্তা সবকিছু মিলিয়েই তো একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমাদের যেতে হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো এটা কোথা থেকে হলো, কিভাবে তৈরি হলো? এই কথাটাই বলতেছে যে এইখানে তো এইটা বিষয়টাই তো আমার মাথায় ঢুকতেছে না যে এখানে আওয়ামী লীগের কোন লোক বাংলাদেশে অ্যাক্টিভ কর্মকাণ্ড কোথায় করতেছে? আমি তো ঢাকা শহরে প্রায় 1/4 মুভমেন্ট করি প্রতিদিনই কোনো না কোনো কাজে। আমার চোখের সামনে তো এই এর ভিতরে এই 15 মাসের ভিতরে কোনো মিছিল মিটিং আওয়ামী লীগের আমার চোখের সামনে তো বড় নাই। তারপরে দেখেন একটা সুন্দর সুন্দর জিনিস, কি সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতেছি মাঠের মধ্যে মিছিল করতেছে, এই মিটিং করতেছে আপনার বিএনপির, এখানে বলতেছে আপনার এই প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মী জননেত্রী শেখ হাসিনা, ওনাদের মিটিং এ বলতেছে। তারপরে মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তৃতা দিতেছেন, পিছন থেকে বলতেছে জয় বাংলা, এবং এই জিনিসগুলো আপনারা ভাইরাল করতেছেন। সেই জয় বাংলার মানেটা কি? কি বলে দিতেন? আবার সেই জয় বাংলা বলার কারণে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে মাদারীপুরে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি মানেটা কি? কি বলতে চাইতেছেন, কি বুঝাইতে চাইতেছেন, ওনারা কি করতেছেন? এখানে একটা মানে এটা কি বলে কমপ্লেক্স সার্কামস্টেন্সেস তৈরি হয়েছে না? এটা জটিল জটিল মানে ওনারা প্রতিটা রাজনৈতিক দল একটা জটিল ভূমিকা অবতীর্ণ হইতেছে, ওনারা নিজেরাও বুঝতেছে না আসলে কি করতেছে এবং কি বলতেছে। ওনারা একজনে বলতেছেন এই কথা, আরেকজনে বলতেছেন আরেক কথা, এবং ওনারা আজ সকালে বলতেন। হ্যাঁ, এটা কি দীর্ঘদিন একদল হলো সরকার দেশ পরিচালনার বাহিরে থাকা একদল, আর একদল যারা মানে বর্তমানে আছে তাদের মানে পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকার কারণে বা অভিজ্ঞ কোনো লোক না থাকার কারণে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন, ভালো পয়েন্ট বলছেন। আসলে হয়েছে কি, এক্সপেরিয়েন্স এখন বর্তমানে যিনি আছেন ওনার এক্সপেরিয়েন্স নাই, পলিটিক্যাল এক্সপেরিয়েন্স নাই, এটা সত্য। কিন্তু যারা পলিটিক্যাল এক্সপেরিয়েন্স হোল্ডার আছেন, হ্যাঁ, যারা পলিটিক্যাল এক্সপেরিয়েন্স হোল্ডার আছেন, রাজনৈতিক দলের যারা পরিচালনা করতেছেন, ওনাদের বক্তব্যটাও তো মানে একই একই প্রক্রিয়া, আনারি টাইপ বা জগা খিচুড়ি টাইপ। তাইলে ওনার মধ্যে তো আমি কোনো ডিফারেন্স দেখতেছি না। নন পলিটিক্যাল পার্সন আর পলিটিক্যাল পার্সন একই ক্যাটাগরি, একই চরিত্রে, কারোর মধ্যে কোনো সঠিক কোনো রাজনৈতিক ভূমিকা নাই, রাজনৈতিক আচরণ নাই, রাজনৈতিক কথাবার্তা নাই। এইভাবে কি একটা রাষ্ট্র
না, জি যেখানে অলরেডি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল বা হয়েছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা হবে না মিডিয়াতে, যদিও প্রচার করেনি, কিন্তু ওনার বক্তব্যটাই বা ওনাদের বক্তব্যটাই কি আনঅফিসিয়ালি ওই যে সরকারের আহ, উচ্চ পর্যায়ে যারা আছে তারাই তার বক্তব্যটা কোনো না কোনো ভাবে পাবলিশ করছে বা করতেছে, এরকম কি ব্যাপারটা? পাবলিশ না, পাবলিশ পাবলিশ করলে তো পাবলিশ করার থেকে তো বেশি ওনারা কার্যকরী করে ফেলাই দিচ্ছে। পাবলিশ পাবলিশ করায় কার্যকরী হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু ওনারা তো অলরেডি আলটিমেটলি প্রকাশ না করে কার্যকরী করে ফেলাইছেন, ওনার অর্ডারটা ক্যারি করে ফেলাইছেন। না, তবে ভাই এটার যাই বলেন সমাধানটা না, কি? না, মানুষের ভিতরে কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল, একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে, এটা সত্য কথা, এটা স্বীকার করতে হবে। এই এই আতঙ্কটা ছড়াইছে কে? আওয়ামী লীগের কে ছড়াইছে বলেন? আওয়ামী লীগের কেউ ছড়াইছে এই আতঙ্কটা? আওয়ামী লীগের কেউ তো ছড়াইতে, তো আমার চোখের সামনে তো দেখি নাই, কোনো ভিডিও তো পাই নাই, মাঠেও আমি দেখি নাই। না, এই আওয়ামী বক্তব্য লীগের যেন যারা যারা কার্যকরী করতেছেন তারাই তো ছড়াইতেছে। এটা আওয়ামী লীগের তো কেউ আর প্রকাশ্যে আসতেও আছে না, ভিডিও মানে ইয়াতেও আসতেছে না। ওরা হয়তো ওই যে কিছু গ্রুপ আছে আপনার, সোশ্যাল মিডিয়া আছে আপনার, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই আপনার টেলিগ্রাম আছে, বা এই যে আমরা কথা বলতেছি স্ট্রিময়ার্ড এর মাধ্যমে, এরকম ধরনের অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপের মাধ্যমে তারা যুক্ত হয়ে কথা বলতেছে, হয়তো আদান প্রদান করতেছে, এদের ভিতর থেকে এই থেকে আপনার হয়তো কথাগুলা লিক আউট হয়েছে। প্ল্যানিং তো একটা ছিল। ঠিক আছে, ভালো কথা। এখন আবার 17 তারিখ করলো এখন আপনার এই যে রায় ঘোষণার হ্যাঁ, দিন ধার্য করা হলো, তাহলে কি আবারও কি 17 তারিখে আপনার হ্যাঁ। এই কোনো প্রোগ্রাম আসতেছে? আর এটা তো ওনাদের সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে কি জানতে পারতেছেন আমরা তো বুঝতেছি না। এখন সরকার গোয়েন্দা সংস্থার না, মাধ্যমে যেরকম যা জানতে পারবেন এর আগে তার মাধ্যমে এ- ওনারা ব্যবস্থা নেবে। হ্যাঁ, এর এর আগে শুনতে পাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বাসভবনের সামনে 1 লাখ লোক জমায়েত এবং আহ, বিশাল বেলুন উড়ানোর একটা মহড়া বা কর্মসূচি তাদের ছিল। যদিও কিছু কিছু লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে দৃঢ়তায় ধরতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে আপনার জানতে পারা যে লক্ষাধিক লোক একত্রিত করে এই ওইখানে বেলুন উড়ানো প্লাস একটা বিশৃঙ্খলা তৈরি করার একটা প্ল্যান প্রোগ্রাম তাদের ছিল। এই এই মেসেজটা যদি জানা থাকেন যে 1 লক্ষ লোক, তাহলে কি 1 লক্ষ লোক কি ইন্ডিয়া থেকে আইবো? কোথা থেকে আসবো? আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল, তারা কি এক আর লক্ষ কে লোক জমা? কে অর্গানাইজ করতেছে? না, তাইলে অর্গানাইজটা কে করতেছে? অর্গানাইজটা তাইলে দেশের ভিতরে তো কেউ, দেশের ভিতরে কেউ অর্গানাইজ করতেছে না? ওনারা যদি এই তো মেসেজটা যাদেরকে পেয়ে থাকেন দেশের ভিতরে যারা যারা করতেছে, তারা মেসেজ তারা তারা ধরতেছেন কবি, কয়জন ধরছেন আমারে বলেন তো? কোন কই গত উল্লেখযোগ্য 3 দিনে কোন তো নেতা ছাড়া অর্গানাইজ হয়? নেতা ছাড়া অর্গানাইজ হয়? না, এটা তো একটা দেখলাম যে স্টুডেন্ট বাচ্চা বঙ্গবন্ধু আপনার এই যে 32 নম্বরে গেছিল, ওইখান থেকে একটা ইট ব্যাগে পাইছে, ওই ইটটা কেন নিল এটার জন্য একজন গ্রেপ্তার হয়েছে, একজন কোথা থেকে মার্কেট করতে আসছিল বসুন্ধরা না কোন জায়গায়, হ্যাঁ, সে আওয়ামী লীগ হ্যাঁ। সমর্থন করে, বাট তার জন্য তাকে গ্রেপ্তার হইতে হয়েছে। কয়জন গ্রেপ্তার হয়েছে? এই যারা যারা গ্রেপ্তার হয়েছে তারাই অর্গানাইজ করতেছে। ওনাদের কথার অর্থ দাঁড়ায় তো এটাই যে তারা অর্গানাইজ এটা তো করতেছে। পুলিশের তৎপরতাই তো আপনার তাদের যে প্রক্রিয়াটা বা তাদের প্ল্যানটা এটা ব্যর্থ দেওয়া হয়েছে, কিন্তু লকডাউন সফল করে দেওয়া হয়েছে। মানে আলটিমেটলি এই দেশের জনগণকে নিয়ে এবং এই দেশের রাজনীতিকে নিয়ে এ টু জেড সবাই বর্তমানে ধোঁকাবাজি করতেছে। সরকার এবং সম্ভাব্য সরকারি দলের নেতারা সবাই মিলে জনগণকে আবার মানে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন। ধোঁকার মধ্যে তারা কম্পিটিশনের মধ্যে আছেন, কে বেশি ধোঁকা দিতে পারে এই কম্পিটিশনের মধ্যে আছে। কিন্তু এটা
ওনারা কতটুকু সফল কাম হইতে পারবেন আমার এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। কারণ এখন মানুষ ওনারা যেরকম চালাকি করার চেষ্টা করতেছেন, ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন এই দেশের, এখন কিন্তু শিশুরাও যথেষ্ট বুঝে এবং সবার হাতে মোবাইল আছে। মানুষ কিন্তু হুম। এখন আগের মতন এত এত মনে করেন এই তা না। কি বলে? এত বোকাও না, আবার মানে সোর্সিংটা আগে আগে এই ব্যাপক সোর্সিংটা ছিল না, মিডিয়া ছিল না। প্রত্যেকের হাতে মোবাইলটা আছে। মানুষ কিন্তু এখন সব খবরাখবর রাখার চেষ্টা করে। তাইলে এত এত সহজভাবে যে মানুষকে বোকা বানানো যায় এভাবে বলে ওনারা যে ধারণা করতেছেন, এই ধারণাটা আপনাদের আমার মনে হয় না সঠিক হবে বলে। আমি অ্যাকচুয়ালি বুঝি না এই কথাটা। বোকা বানানো মানে কে কাকে বোকা বানাতে চাচ্ছে? এই এখন যারা সরকার পরিচালনা করতেছেন এবং যারা সম্ভাব্য সরকারি দল হিসাবে যারা নেতৃত্ব দিতেছেন, বড় দল দাবি করতেছেন সামনে সরকার করবেন, ওনারা সহ না, এই ওইখানে তো বিএনপির ৩ দল কমিশনার ৪, সাহেবরা সহ এখানে তো আমরা ৪ যারা টা দল এই দেখতে পাচ্ছি। মানে বর্তমান সময়ে সরকারের অংশ, বিএনপি বৃহৎ দল, আ পাশাপাশি জামাত, শিবির, এরপরে গণ অধিকার পরিষদ, এনসিপি। সবাই তো সরকারের একটা বৃহৎ অংশ এবং স্টেক হোল্ডার। হ্যাঁ, ঠিক আছে। এখন যারাই যারাই একদম মানে এই কথাগুলা যারাই এখন মনে করেন ওই জুজুর ভয় দেখাইয়া যেটা আপনি এই মামুন ভাই দেখেন একটু মনে আছে কিনা? এই আমেরিকায় সারা ওয়ার্ল্ড থেকে এই যে লাদেনের নাম দিয়ে কিন্তু লাদেন কবে মারা গেল, কোথায় মারা গেল, লাদেন ওই তৎকালীন সময়ে ছিল কিনা, এক সময়ে ছিল কিন্তু তার পরবর্তীতে তারা আরো আরো পরবর্তী 10-15 বছর যাবত কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে তারা চাঁদাবাজি করছে এই লাদেনের নাম দিয়া। এই লাদেনের যে নাম টুইন দিয়ে। টাওয়ারের যে ঘটনাটা, হুম। হ্যাঁ এই টুইন টাওয়ারের ঘটনার পরে এটা তো এই অনেক টুইন টাওয়ারের অনির্বাচিত। ঘটনার পর হ্যাঁ এটাও তো এই সারা অনালিবেল। ওয়ার্ল্ডে কিন্তু এরা 10-15 টুইন টাওয়ারের ঘটনাটা, হ্যাঁ এই টুইন টাওয়ারের ঘটনাটা দিয়া তারা কিন্তু সারা দুনিয়াতে চাঁদাবাজি করছে, মানুষকে বিভিন্ন রাষ্ট্রের উপরে তারা মানে আঙ্গুল নাড়াইছে। এই ঠিক সেম ঘটনাগুলা কি এখানে ঘটতেছে না? যে বাঘ আসলো। এখন হ্যাঁ এখন এখন কিন্তু ওই এই লাদেনের বিকল্প বাংলাদেশের ক্ষেত্রে বানাইছে আওয়ামী লীগ। ওখানে না লাদেন নামটা ইউজ করছে, আর এখানে এখানে ইউজ করতেছে আওয়ামী লীগের নাম। এই নামটা ব্যবহার করে ওই শেখ হাসিনা যে হবে এর আগে করছে ঠিক সেই আওয়ামী লীগ যে হবে, আওয়ামী লীগ যেভাবে জঙ্গিবাদের কথা বইলা এখানে নাটক গুলা করছে, এই 17 বছর দেশটা পরিচালনা করছে, ঠিক সেম নাটক গুলা এখন আবার ওনারা বলার চেষ্টা করতেছেন, করার চেষ্টা করতেছেন। আমার কাছে ঠিক সেম ঘটনাটাই মনে হইতেছে বিষয়টা মনে। এখন এই দেশের জনগণ কি বুঝতেছে আমি জানি না, কিন্তু আমার কাছে এই জিনিসটা মনে হইতেছে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। যেভাবে বিগত সরকার বিভিন্ন ইস্যু তৈরি করে আপনার আচ্ছা, এখানে আরেকটা জিনিস আজকে 17 বছর আমরা দেশটা প্রধান উপদেষ্টার ভাষণে একটা জিনিস আমরা পরিষ্কার পেলাম। এতদিন পর্যন্ত যে জিনিসটা আপনার ইয়াতে ছিল, ওই কি বলে, যে জি আপনার হানা ভোট, জুলাই নির্বাচন, সনদ, হ্যাঁ হ্যাঁ জি জুলাই সনদ, সেটা প্রধান উপদেষ্টা ইয়ার মাধ্যমে তার ভাষণে পরিষ্কার করে দিয়েছে। একই আপনার ভোটের সাথে আপনার হানা ভোট যুক্ত থাকবে। মানে হ্যাঁ হ্যাঁ জুলাই সনদে 4টা প্রশ্ন দিয়ে একটা হয়তো একটা ইয়া থাকবে, লিফলেট থাকবে, ওইটার মাধ্যমে ইয়া করতে হবে। তো এর মাধ্যমে কি নির্বাচনের জন নির্বাচনের সময় জনগণ এখন কতটা স্বাধীনভাবে এই মত দিতে পারবে বলে আপনি মনে করেন? এই আচ্ছা ঠিক ঘটনা আছে, এই প্রশ্নটা দেওয়ার আগে উত্তর, জি। হ্যাঁ মোহন ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন। এই উত্তরটা দেওয়ার আগে আমি আরেকটা ঘটনা বলি বা আরেকটা বিষয় এখানে বলতে চাই, যেহেতু এই বিষয়টা উল্লেখ করছেন। ওনার ভাষণে উনি ক্লিয়ার বলছেন যে গণভোট এবং আপনার নির্বাচন একই জাতীয় দিনে। সংসদ নির্বাচন একদিনই হবে, একই টাইমে হবে। আচ্ছা ভালো কথা, খরচ বাঁচানোর জন্য। তাহলে এই খরচ বাঁচানোর প্রস্তাবটা দিলেন কে? এটা ভালো একটা প্রস্তাব দিচ্ছেন, কিন্তু খরচ বাঁচানোর প্রস্তাব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমান সাহেব এই প্রস্তাবটা দিচ্ছেন। হ্যাঁ ভালো একটা উন্নত প্রস্তাব দিচ্ছেন ওনাদের ভাষায়, উনি সেটাকে গ্রহণ করলেন। আচ্ছা ভালো কথা,
ভালো কিছু হইলে তো উনি গ্রহণ করতে পারেন, এখানে সমস্যার কিছু নাই। জামাত হ্যাঁ ইসলাম, হেফাজত ইসলাম, হ্যাঁ, আমি ওনাদের কথা বলতেছি না, আমি এখানে বলতেছি উনি যে বিষয়টা বলতেছেন এটার উনি যে সিদ্ধান্তটা দিলেন বিএনপির চেয়ারপারসনের কথাটা উনি রিসিভ করলেন। হ্যাঁ, চেয়ারপারসন। রিসিভ করতেই পারেন। হ্যাঁ, একজনের ভালো প্রস্তাব যদি হয় সেটা উনি রিসিভ করতেই পারেন, এখানে সমস্যার কিছু নাই। কিন্তু এই প্রস্তাবটা এবং এই কর্মটা মনে করেন তারেক সাহেব আবেগপ্রবণ হইয়া দিছে। তবু কিন্তু ইউনূস নির্বাচন সাহেব দেন, কি আবেগপ্রবণ? না করে তবু হ্যাঁ, নির্বাচন ইউনূস দেন। সাহেব কি? হ্যাঁ, হ্যাঁ। না, না, উনি হয়তো দিছে যে একই সাথে করলে খরচটা বাঁচা দেব। হ্যাঁ, উনার সেন্সটা ঠিক আছে। উনার সেন্সটারে আমি অনার করি। যে দুইটা নির্বাচন দুইবারে করলে এখানে ব্যাপক ক্ষতি হইতে পারে, সরকারের অপচয় হবে। দুইটা নির্বাচন একসাথে করলে একই খরচে হয়ে যাবে। উনার যে সেন্সটা, বিএনপির এই ব্যাপারটা চেয়ারপারসনের তো যে সেন্সটারে আমি সম্মান করি। এখন আমি এই ঠিক জায়গাটাতে আছে। বলতেছি, এই জায়গাটাতে একটা জিনিস, এই যে হ্যাঁ বলেন, কোন কিছু বলবেন? আপনার অবস্থান এবং ওনার অবস্থান ইয়া থেকে ঠিক আছে, কিন্তু এই হানা বোর্ডের পক্ষে আমি বিপক্ষে এই এবং এই হানা, পয়েন্টটা শেষ হয় না। হ্যাঁ, জি, আমি ওই পয়েন্টটা বলতেছি, এটা ব্যাখ্যা দিতেছি এখানে, এইটা পয়েন্টটা ঠিক আছে কিনা বা যুক্তিটা কি, অবস্থানটা কি, আমি আমার মতো করে দিতেছি আমার ক্ষুদ্র জ্ঞানে যদি। এখন উনি যে এটা রিসিভ করলেন, তারেক সাহেবের চেয়ে কিন্তু উনার এক্সপিরিয়েন্সটা মানে ইন্টারন্যাশনাল মেকানিজমে বা বিভিন্ন সংস্থার মেকানিজমে বা ইন্টারন্যাশনাল লিঙ্কেজে তারেক সাহেবের চেয়ে কিন্তু কয়েক অনেক বেশি। হাজার কিলোমিটারের ডিস্টেন্স আছে উপরে হইল উনার অবস্থানটা। যে একজনে আবেগপ্রবণ হয়ে একটা প্রস্তাব দিতেই পারে, কিন্তু প্রস্তাবটা টেকনিক্যালি ঠিক আছে কিনা, আইনগতভাবে ঠিক আছে কিনা, এই জিনিসটা এই, যাচাই বাছাই করার উনার দরকার ছিল কিনা। উনি এখানে আপনার এই যে সিদ্ধান্তটা নিলেন, এটার টেকনিক্যাল সমস্যাটা দেখেন। আমি টেকনিক্যাল বিষয়টা বলতেছি, আইনগত বিষয়টা বলতেছি। এখানে আপনার এখন বর্তমানে তো কোনো সংসদ নাই না। না, উনি শপথ নিয়েছেন কিসের ভাবে? আন্দোলনের মাধ্যমে উনি শপথ নিয়েছেন, কিন্তু এটা বিপ্লবী সরকার বা আন্দোলনের সরকার। আচ্ছা, এবং উনি যে সনদটা রেডি করছেন, এটাও তো এই আন্দোলনের চার্টার, আন্দোলনের স্বীকৃতি। হ্যাঁ, তাহলে আন্দোলনের স্বীকৃতি এই চার্টারটা, জুলাই সনদটা। কোন গণভোট, সংসদ থাকা অবস্থায় কোন গণভোটের অবস্থানটা একটা, আর কোন বিপ্লবের মাধ্যমে, কোন সংগ্রামের মাধ্যমে কোন গণভোটের অবস্থানটা বা কোন চার্টারে অ্যাডমিট করতে গিয়া, কোন চার্টারের সমর্থন আদায় করতে হলে গণভোটের অবস্থানটা ভিন্ন প্রেক্ষাপট। এখানে বর্তমান বাংলাদেশের যে অবস্থানটা, স্ট্যাটাসটা, বর্তমান এই অর্থমন্ত্রী সরকারের স্ট্যাটাসটা এবং চার্টারের স্ট্যাটাসটা কি? এখানে বর্তমান সরকারের স্ট্যাটাসটা হলো ডিপেন্ড অন চার্টার। এই চার্টার যদি অনুমোদন না হয়, তাহলে পরবর্তী কার্যক্রম অনুমোদন হওয়ার কোনো স্কোপ নাই, পরবর্তী কার্যক্রমে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি এই কি বলে এখন যে যেমন এটা কি বলে প্রাথমিক সার্টিফিকেট পরীক্ষা, কিন্তু আগে কিন্তু আমরা বলে এসএসসি হলো প্রথম পরীক্ষা, ফাইনাল সার্টিফিকেট পরীক্ষা, কিন্তু এখন কিন্তু প্রাইমারি তো একটা ফাইনাল সার্টিফিকেট পরীক্ষা আছে। যে প্রাইমারি যদি আপনি উত্তীর্ণ না হন, আগে কিন্তু আমরা এই বোর্ড পরীক্ষা ছিল না বা কোনো এটার কি বলে ন্যাশনাল কোনো প্রোগ্রাম ছিল না প্রাইমারিতে, যেটা এখন প্রাইমারিতে আছে। এখন যদি প্রাইমারি আপনি উত্তীর্ণ না হন, তাহলে আপনি এই কি বলে ষষ্ঠ শ্রেণীতে বসার কোনো সুযোগ নাই, মানে হাই স্কুলে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, অথবা এসএসসি পাস না করলে আপনি কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক সেম ঘটনাটা এখানে, এই চার্টার যদি অনুমোদন না হয়, আপনি সংসদ নির্বাচনে যাওয়ার কোনো স্কোপ নাই আইনগতভাবে এবং টেকনিক্যাল বিষয়ে। উনি যে বিষয়টা একসঙ্গে নিলেন, এর মানেটা কি? ওনাকে সংসদ নির্বাচনের স্কোপটা পাইলেন, পারমিশনটা পাইলেন কোন জায়গায়? এই জুলাই সনদ এডমিট না হওয়া পর্যন্ত
আপনি সংসদ নির্বাচনে তো আপনি যাওয়ার কোনো স্কোপ নাই। জুলাই সনদ এডমিট হইলে আপনাকে পারমিশন দিল পরবর্তী কার্যক্রমে যাওয়ার জন্য। উনি যে সিদ্ধান্তটা নিলেন, তাহলে উনি কি সেম কাজটা করেন নাই? যেভাবে আমাদেরকে প্রজা যেভাবে সংবিধানে প্রজা বানানো হয়েছে, সেম কাজটা উনি করেন নাই? তাহলে উনাদের যে এত সব টেকনিক্যাল লোক, উনার নিজেও যে ধরলাম উনি ল পড়েন নাই, সংসদ বিষয়ে উনি পারদর্শী না, সংসদ বিষয়ে পারদর্শী লোক ওনার কাছে আসে না। আর কমন কিছু সেন্স আছে, কমন সেন্স কি ওনার নাই? সংবিধানে বিশেষজ্ঞ ওনার কাছে নাই? এই 15 মাসে কি উনি এই সিদ্ধান্তটা নিতে পারেন? এরকম টেকনিশিয়ান ওনার কাছে নাই? ওনারা ব্যাখ্যা করেন নাই? যারা ব্যাখ্যা করেন নাই তারা কি জ্ঞানবাদীর মধ্যে পড়েন না? একটা জিনিস যদি এই জুলাই সনদ যদি আগে ইয়ে না হয়, কি বলে, অনুমোদন না হয়, জনগণ যদি জুলাই সনদকে স্বীকৃতি না দেয়, তাহলে সংসদ নির্বাচন করার কোন সুযোগ আছে, কোন ক্ষমতা আছে ওনাদের? উনি যে সিদ্ধান্তটা দিলে, এটা কি ওয়াইজ হইল? এটা কি ওয়াইজ হইল? সংবিধানের বাহিরে তো কথা বলাই তো আমাদের মানে নিষিদ্ধ, বা সংবিধানের বাহিরে কথা আলটিমেটলি এখানেই লয়। এখন সংবিধান বলতে কি? এই চার্টারটাই হলো সংবিধান। এখন সংবিধান বলতে চার্টারটাই হলো সংবিধান। এই চার্টার এডমিট না হওয়া পর্যন্ত পরবর্তী কোনো কার্যক্রমে আপনি যেতে পারবেন না, যাওয়ার কোনো সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নাই। আস্থা ওয়ার্ল্ডের যে কোনো টেকনিশিয়ানদের আপনি জিজ্ঞেস করেন এই সংবিধান, রাষ্ট্রের কাঠামো সিস্টেম গুলো সম্পর্কে আপনি জানেন, খোঁজ খবর নেন, যে একটা এই স্টেপটা, এই চার্টার, এই জুলাই সনদ অনুমোদন না হওয়ার আগে, অনুমোদন হওয়ার পরে আপনি আরেকটা কার্যক্রমে যেতে পারবেন। এছাড়া আপনি যাওয়ার কোনো সুযোগই নেই। আর যাওয়া মানে হইলো কি? এই যে গুজামিল দেওয়া, মানে আমাদের এই দেশের মানুষ তো এটা কি বলে যে আমরা তো নিজের এই সবাই বলে যে দেশের মানুষ তো সবাই শিক্ষিত না, শিক্ষিত পাহাড় পার্সেন্টেজ কম। আরে যারা শিক্ষিত তারাই তো বড় মূর্খ, তারা তো বড় জ্ঞান পাবি। এই জগা খিচুড়ি, আইনে জগা খিচুড়ি দেওয়ার কোনো সুযোগ আছে কিনা আমারে বলেন? আইনে জগা খিচুড়ি দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আইনে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার থাকতে হবে, স্টেপ বাই স্টেপ। আপনি এসএসসি পাস না করে আপনি কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এরা এটা কিভাবে করতেছে? এই যে ডিসিশনটা দিলে, উনি যে ডিসিশনটা দিলে, এই ডিসিশনটা তো ভুল ডিসিশন। বর্তমান প্রধান উপদেষ্টা শপথে নিছে একটা নিরপেক্ষ নির্দলীয় একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য জনগণকে, এবং একটা জনগণের মতামতের উপর ভিত্তি করে গঠিত একটা সরকার গঠন করার লক্ষ্যেই তো ওনার মানে শপথ গ্রহণ। উনি শুধু নির্বাচনের জন্য উনাকে বসানি হয় নাই, শুধুমাত্র নির্বাচনের সরকার উনি না। উনার সরকারটা বসানো হয়েছে, একটা সরকারকে বিদায় করানো হয়েছে, পলায়ে গেছে। একটা সরকার যখন পলায়ে যায় আন্দোলনের মুখে, একটা সরকার আন্দোলনের মুখে পলায়ে গেছে, এবং এই আন্দোলনের স্পিরিট, আন্দোলনের টিমটাই উনাকে দাওয়াত করছে, উনাকে অন্য কেউ দাওয়াত করে নাই। ওটা কি বর্তমান রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত নিচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হবে? সিদ্ধান্ত নিছে কে? এই উনি অন্তর্বর্তী সরকার প্রধান হবে, এই সিদ্ধান্তটা নিছেন কে? এটা তো দেখেন, আপনার পরিষ্কার মনে আছে। এটার মনিটরিং করছেন কে? আসিফ নজরুল সাহেব। এটার মনিটরিং করছেন বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব মনিটরিং করছেন, এবং ছাত্ররা সিদ্ধান্ত দিচ্ছে। বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, না আমি ওই জায়গায় বলতেছি না। বর্তমান সময়ে কি রাষ্ট্রপতি আছে বলে মনে করেন আপনি বাংলাদেশে? না, রাষ্ট্রপতি আছে, এটা কোনো কিছু হচ্ছে। রাষ্ট্রপতি আপনার সংবিধান থাকলেও উনি রাষ্ট্রপতি, আরেকজন না বসানো পর্যন্ত। সংবিধান থাকলেও উনি রাষ্ট্রপতি, সংবিধান না থাকলেও উনি রাষ্ট্রপতি, যতক্ষণ পর্যন্ত ওনাকে না সরাইবেন। যে সংবিধান থাকলেও উনি রাষ্ট্রপতি, না থাকলেও উনি রাষ্ট্রপতি। এখন কি এখানে আইনগত কোনো সমস্যা নাই। আপনার কিছু হচ্ছে কি? আপনি যদি
আপনি বলতেছেন ওনার কনসার্নে আপনি আইনের একটা ব্যাখ্যা আনলেন, মানে আইনের ব্যাখ্যায় তো হ্যাঁ, এখানে তো রাষ্ট্রপতির ক্ষেত্রে আপনার এই মানে আপনি যদি এতেই আনা হচ্ছে না। যেহেতু যেহেতু আপনি উনাকে রাখছেন, যেহেতু আপনি উনাকে স্বীকৃতি দিছেন, উনাকে রাখছেন সবাই মিললে ঠিক আছে উনি থাক, উনাকে স্বীকৃতি দিছেন, তাইলে এখানে কোনো সমস্যা নাই। উনি হুম, রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে রাষ্ট্রপতির একটা চেয়ার আছে, রাষ্ট্রপতি একটা পদ আছে, এবং রাষ্ট্রপতির পদে উনি আছেন। এখন এটা সংবিধান থাকলেও উনি থাকবেন, না থাকলেও উনি থাকবেন, কোনো সমস্যা নাই। এখানে এখানে কোনো সমস্যা নাই। সংবিধান না থাকলে উনি প্রথাগত ভাবে থাকবেন, কাস্টমসে চলে যাবে, কথা বলছেন। আর সংবিধান থাকলে উনি সংবিধান অনুযায়ী যা যা করার দরকার উনি করবেন। আর সংবিধান না থাকলে, না থাকলেও উনার অ্যাক্টিভিটিতে কোনো সমস্যা নাই। আপনি তো বলছেন যে আইনের মধ্যে কি গজামিল দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমি সেই প্রসঙ্গেই বললাম হ্যাঁ, এই কথাটাই বলছি। যে হ্যাঁ, যে সংবিধানে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি কে? রাষ্ট্রপতি। এবং যে হ্যাঁ, রাষ্ট্রপতির রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মাধ্যমেই লাস্টে মানে রাষ্ট্রের এখানে সর্বোচ্চ বলতে, এখানে সর্বোচ্চ বলতে এখানে দুইটা স্ট্যাটাস অবস্থান আছে। একটা হলো একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সরকার। সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রের হুম, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতির নামেই সরকার চলবে। আর সরকারের প্রধান হইলেন যিনি প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী হন। আর সব প্রতিষ্ঠানের রাষ্ট্রের পুরা রাষ্ট্রের প্রধান হবেন একজন রাষ্ট্রপতি। উনার নামেই সিগনেচারটা করবেন রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি যদি আপনার সংসদীয় সরকার হয়, তাইলে প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর পরামর্শে উনি রাষ্ট্রপতি। সবগুলোতে সিগনেচার করবেন। হ্যাঁ, এখন কি কিন্তু রাষ্ট্রপতি আমরা কি সেই জায়গাটা এখন আছি রাষ্ট্রপতি হ্যাঁ, হ্যাঁ, কোনো নির্দেশ সমস্যা নাই, নিয়ে? হুম? কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ আপনার এইটাই বলতে চাইতেছেন এবং আমরা যে যখন সংবিধান তখন রাষ্ট্রপতি আমরা আমরা যখন তখন এখানে সংবিধান এই যে ছিঁড়ে ফেলছি, এই সংবিধান এইখানে কেটে দিচ্ছি। এখন বর্তমানে এই জায়গাটাতে এই সংবিধানের প্রশ্নে, রাষ্ট্রপতির প্রশ্নে, এখানে এই দেশের জ্ঞান পাপীরা এখানে জগা খিচুড়ি বলতেছেন, মানে আড়াল করে কিছু বলতেছেন, জগা খিচুড়ি বলতেছেন। রাষ্ট্রপতি থাকার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই। সংবিধান থাকলেও উনি রাষ্ট্রপতি থাকতে পারবেন, সংবিধান না থাকলেও উনি রাষ্ট্রপতি থাকতে পারবেন। এখানে কোনো কোনো সমস্যার কিছু নাই। এই জায়গাটাতে এদেশের জ্ঞানপাপীরা ভুল ব্যাখ্যা দিতেছেন এবং মানুষের সামনে জিনিসটা ক্লিয়ার করতেছেন। আমি আমি আমার আমার কথাটা বুঝাইতে পারছি। সংবিধান ডিজলভ, মনে করো সংবিধান এখন উনি যে অন্তর্বর্তী সরকার, এটা কি কোনো সংবিধানে আছে? জি, ছাত্ররা এখানে আমরা ছাত্ররা এই যে হুম, হুম। না, বলছিলাম যে এই যে ছাত্ররা যে হানাবুর সিদ্ধান্তটা নিছে। হ্যাঁ, না, হানাবুরের যে মূল হানাবুটা আসছে। উদ্দেশ্যটা, হ্যাঁ, হানাবুরের মূল উদ্দেশ্যটা কি ভাই? মানে কিসের এই জন্য এই জায়গাটাতে ভোটটা? বুঝামিল দিতেছে তারা, জগা খিচুড়ি করতেছে। এই জায়গাটাতেই যারা মানে এই ব্যাখ্যাগুলো দিতেছেন এই দেশের মানে রাজনীতিবিদরা এবং বিশেষজ্ঞ ব্যক্তিরা জগা খিচুড়ি বলতেছেন, মানে বুঝামিল দিতেছেন, ক্লিয়ার বলতেছেন না। এই চার্টার মানে হইল, এই জুলাই সনদ মানেই হইল এখন বর্তমানে সংবিধান, পরবর্তী সংবিধান কিভাবে প্রণীত হবে। টোটাল এই যে আন্দোলনের যে এখন বর্তমানে অলরেডি কোনো সংবিধান নাই। হুম, এখন এই সরকার যে এই সরকার যখন শপথ নিছেন, এই শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সংবিধানের অস্তিত্ব বিলীন, সংবিধান বিলুপ্ত, সংবিধানের কোনো অস্তিত্ব নাই বর্তমানে। এখন চলছে এটা হলো প্রথা, কাস্টমস, যেখানে কোনো কিছু থাকে না, যেখানে কোনো কিছু থাকে না। সংবিধান যদি বিলুপ্ত হয়, সংবিধান যদি বিলুপ্ত হয়, তারপরেও জি, আপনি কাস্টমস এর মাধ্যমে মাধ্যমে আপনার সরকার চলবে, আইন চলবে। যেমন মনে করেন, আমি আপনার বাংলাদেশের উদাহরণটা দিই। বাংলাদেশের সংবিধান সৃষ্টি হয়েছে ৭৩ সালে, ১৮ মাস পরে, বা ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিবুর রহমান দেশে আসছেন ১০ই জানুয়ারি। ৭৩ সালে, আপনি ডেটটা আমার যেখানে মনে নাই, বলছেন প্রায় ১৭, ১৮, ১৬ মাস পরে, ১৬ বা ১৭ মাস পরে সংবিধান প্রণীত হয়েছে। যখন এই ১৬, ১৭ মাস দেশ বাংলাদেশ কিভাবে চলছে, আমার এটা বোঝান। এটা আমরা জিজ্ঞাসা করেন তো এদেশের বিশেষজ্ঞগণকে একটা কিভাবে সময় চলছে, না বলতাম এই কথাটা ক্লিয়ার ঢুকে করেন। গেছি,
বাংলাদেশ তখন তো বাংলাদেশ নামে না রাষ্ট্র ছিল বাংলাদেশের না। তখন কি না তখন বাংলাদেশের রাষ্ট্র তো 16ই ডিসেম্বর হয়েছে। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার হ্যাঁ, পরে আপনি কিভাবে চলছেন? 18 মাস। 18 মাস কি দিয়ে চলছেন? 18 মাস কি দিয়ে একটা চলছেন? একটা নতুন জিনিস যখন আপনি তৈরি করবেন বা সূচনা করবেন, তখন এটার মধ্যে অনেক কিছুই বিদ্যমান থাকে, অনেক হ্যাঁ। কিছু বিদ্যমান থাকে না। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। তারপরে তো আমরা একটা সময়ে গিয়ে আমরা না এই একটা এই এই- প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। এই কথাটাই আমরা তো একটা এই গ্রুপের কথাটাই আমি মধ্যে ঢুকে গেলাম। এই কথাটাই আমি বুঝাই যাচ্ছি। এই কথাটাই আমি বুঝাইতে চাইতেছি যে 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে, তারপরে 73 সালে আইসা সংবিধান প্রণয়ন হয়েছে। এই 16 মাস 17 মাস দেশটা কিভাবে চলছে? দেশটা কি বেআইনি চলছে? নিয়মের বাইরে চলছে? রাষ্ট্রপতি কাস্টমস এর ভাই, মাধ্যমে চলছে। একটা নিয়মের মাধ্যমেই চলছে, কাস্টমস এর মাধ্যমেই চলছে। আপনার কাছে দুইটা প্রশ্ন। আর এই হ্যাঁ বলেন। আপনার কাছে দুইটা প্রশ্ন। যখন রাষ্ট্রপতি, হ্যাঁ, এই যে আমাদের চুপ্পু সাহেব, জি, উনি যখন শপথ নিয়েছে আওয়ামী লীগ জি, সরকার আমলে, কিসের উপর ভিত্তি করে শপথ নিয়েছে? হুম। ওনার শপথটা কিসের ভিত্তিতে যে হয়েছে? ও তৎকালীন সময়ে উনি যখন শপথ নিছেন, যে সংবিধান ছিল ওই সংবিধানই শপথ নিবেন। ওই এটা সংবিধানে এটা শপথ কোনো নিয়েছে। সমস্যা নাই। হ্যাঁ, এরপরে ওই সংবিধানই শপথ দিবেন। আবার উনি এবং থাকা অবস্থায় না, যেমন ধরেন তাইলে আপনি কি বলেন? তাইলে আপনি সংবিধান কি এই রক্ষায় আন্দোলনে কি বাংলাদেশের হ্যাঁ, উনি এই শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করার স্বার্থে, হ্যাঁ। সমুন্নত না রাখার জন্য। সংবিধানের শপথ নিছেন, সংবিধানের হ্যাঁ, সংবিধান এটা সবাই নিবে। এটা সবাই নিবে। হ্যাঁ, এবং বর্তমান উপদেষ্টা কিন্তু যখন পরিষদ তো বর্তমান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সদস্যরা হ্যাঁ, একই সংবিধানের জি। আলোকে ওই রাষ্ট্রপতির অধীনেই তো শপথ নিচ্ছেন নাকি? এই যে কাজটা করছেন, উনি কাজটা গুছাইয়া করেন নাই। একটা জগাখিচুড়ি মার্কা কাজ করছেন। উনি কে উনি যে রাষ্ট্রপতি শপথটা না নিছেন, প্রধান উপদেষ্টা? আপনি, কার এই কথা বলছেন তো? প্রধান উপদেষ্টা যে শপথটা নিছেন, প্রধান এটা প্রধান কোনো উপদেষ্টা প্লাস প্রধান উপদেষ্টারে সাংবিধানিক ভাবে নেন নাই। দিক নির্দেশনাকারী যারা, মানে এবং যে প্রধান উপদেষ্টা পরিষদ উপদেষ্টা প্লাস হ্যাঁ, প্রধান হ্যাঁ, হ্যাঁ, উপদেষ্টা দিক নির্দেশনাকারী। প্রধান উপদেষ্টা তো আইসা হ্যাঁ। বাহির থেকে উনি আইসা উনি উঠ নিছেন বা করছেন, ওইটা হলো অন্য জিনিস, বা নিয়ে নিল। কিন্তু এটার আগে তো কিছু পরিচালনা হয়েছে, কিছু আপনার এই আলাপ আলোচনা হয়েছে কিভাবে হবে, কিসের ভিত্তিতে হবে, এটা আলাপ আলোচনার প্রেক্ষাপটেই তো উনি শপথটা নিছেন নাকি? ওই ওই সময়টাতে হ্যাঁ, এই সময়টাতে মনিটরিং করছেন আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল সাহেব মনিটরিং করছেন। ছাত্ররা এখানে অসংখ্য ছাত্ররা ছিল। ছাত্ররা যারা নেতৃত্ব দিছে, তারা কিছু সংখ্যক লোক আসিফ নজরুল সাহেব যাদেরকে ইয়ে করছেন, বাছাই করছেন, তা উনারা থেকে সমন্বয় কইরা এই এইগুলা সিদ্ধান্তগুলো নিছেন। এইখানে তৎকালীন সময়ে সিদ্ধান্তগুলো যে নিছেন ওনারা এইখানে কিছু কারো না কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন এবং তাড়াহুড়ো কইরা ফাঁকি দিছেন, কাউকে আড়াল করছেন, কাউকে ফাঁকি দিছেন। ওনারা একটা জগাখিচুড়ি মার্কা কর্মকাণ্ড করছেন। এই যে জগাখিচুড়ি মার্কা কর্মকাণ্ড করছেন, কারণ এটা সঠিকভাবে জানতে গেলে, কাজ কিন্তু করতে তার গেলে ফল ভোগ ওনাদের করতেছি ভয় আজকে ছিল। আমরা। রাজনৈতিক নেতারা এখানে মানে ওনারা ইচ্ছাকৃত ভাবে ওনারা বুঝে শুনে এই কাজগুলা করছিলেন যে ওনার এখানে যদি বেশি কিছু তারা করতে চাই, টাইম নিতে চাই, আলোচনা করতে চাই, তাইলে আমাদের হাতের নিয়ন্ত্রণ থাকবে না। নিয়ন্ত্রণটা চলে যেতে পারে এটা রাজনীতির হাতে তারেক চলে সাহেবের যাবে। কাছে। হ্যাঁ, রাজনৈতিক নেতার কাছে, শফিক সাহেবের কাছে চলে যেতে পারে, শফিকুর রহমান সাহেবের কাছে চলে যেতে পারে, অন্য কোনো মানে প্রভাবশালী দলের হাতে আহ, জি, কর্তৃত্বটা চলে যেতে পারে। যেখানে ওনারা প্রিয়াঙ্কাদের হাতেও চলে জগাখিচুড়ি যেতে পারে। মার্কা ফাঁকি দিয়া হ্যাঁ চালাকি কইরা একটা গুজব ইন্ডিয়া কাজ করে নিছেন। আর এই জায়গাটাতে আমাদের এই যে রাজনৈতিক নেতৃত্বরা ওনাদের ওই সময় দূরভিসন্ধ, মানে ওনাদের দূরদর্শী আইকিউ ছিল না। ওনারা তখন এই যে গুজামিলটা করতেন, ওনারা ধরতে পারেন নাই, বুঝতে পারেন না এখানে নেতৃত্বের দুর্বলতা। আমি ওই জায়গাটাতেই প্রশ্ন করি যে ওনাদের নেতৃত্বের দুর্বলতা, এই চালাকিটা ওনারা বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই, ওনারা তালি বাজাইছেন।
এর আগে আমি কিন্তু বলছিলাম যে প্রধান উপদেষ্টা ওনাদের কোন রাজনৈতিক দলের সাথে পরামর্শ না করে উনি 17 জনের সহ একসাথে শপথ নিয়েছে, যেটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয় নাই। উনি একা শপথ নেওয়ার কথা ছিল। উনি একা শপথ দিবেন, তারপরে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে সবার সঙ্গে পরামর্শ করে উনি একটা বাকি উপদেষ্টা পরিষদ উনি গঠন করবেন। কিন্তু উনি সেটা করেন নাই। কারণ হইলো যে যাতে এখানে রাজনৈতিক দলের নেতারা কর্তৃত্ব না নিতে পারে, ক্ষমতা না নিতে পারে, অবস্থান না নিতে পারে, তাদের না করাইতে না পারে, এই সুযোগটা না দেওয়ার জন্য চালাকি করে ওনারা এই কাজগুলা করছেন জগা খিচুড়ি মার্কা। তখন তো আসলে দেশ ছিল আপনার টালমাটাল, দেশের মানে তো কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু ছিল না। না ওই সময় সমস্যা তো নাই, অসুবিধার তো কিছু নাই। পার্শ্ববর্তী দেশ দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু তখন কমান্ড করার মতো কেউ ছিল না। 3 দিন কেমনে চলছে? 3 দিন তো চলতেছে। আমরা উনি তো শপথ নিয়েছেন 8 তারিখ, 5 তারিখ শোনা হয়েছে। 3 দিন কিভাবে চলছে দেশ? সেটার জন্য তো তাড়াহুড়া করে এই শপথ নেওয়া। না 3 দিনের ভিতরে 3 দিন তাড়াতাড়ি, 3 দিন তো 72 ঘন্টা। এই সিদ্ধান্ত নিতে তো লাগে 4-5 ঘন্টা হলে সর্বোচ্চ সিদ্ধান্ত 4-5 ঘন্টা। 72 ঘন্টা পরে তো উনি সিদ্ধান্ত নিছে, দেশেই আসে ঢুকছেন। 72 উনি তো দেশের বাইরের থেকে 72 ঘন্টা পরে আসছেন, 3 দিন পরে আসছেন। 3 দিন পরে আসছেন, আর 4 ঘন্টা 6 ঘন্টা 24 ঘন্টা গেলে কি মহাভারত ওষুধ হয়ে যেত? এর ভিতরে মানে নানান গুঞ্জন, নানান পরিবেশ পরিস্থিতির এটাই তো হলো ওই সেম জুজুর বয়, সেম এখন যে হবে, আগে যে হবে আমেরিকায় দেখাইছে এটা কি বলে লাদেনের বয়, এখন যে হবে ওনারা দেখাইতেছে আওয়ামী লীগের বয়। সেম নাটক গুলোই ওনারা পলিসি কইরা, এটা হলো চালাকি। এইখানেই দুগাবাজি, এই জায়গাটাই তো দুগাবাজি, এই জায়গাটাই হলো দুগাবাজি। এই রাজনৈতিক নেতারা ধোঁকাবাজি, নিজেদের কর্তৃত্ব হাসিলের জন্য ওনারা অন্যের সাথে সহযোগী, অন্যের সাথে চালাকি করে ধোঁকাবাজি করে। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেউই ক্লিয়ার নেই। শফিকুল ভাই আপনি কেমন আছেন? আপনার এলাকার রাজনীতির পরিস্থিতি কি একটু জানাবেন, আর যদি সম্ভব হয় মাঝে মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আচ্ছা, একটা যে জিনিস বলতেছিলাম, আপনার উন্নয়ন বনাম গণতন্ত্র কোনটা এখন বেশি গুরুত্ব পাচ্ছে? নাকি উন্নয়নও নাই গণতন্ত্রও নাই, মানুষ দেশে হারা? এটা তো দেশে হারা, এখানে তো জগা খিচুড়ি মার্কা চলছে। এখানে জগা খিচুড়ি চলছে, মানে চালাকি অন্যরা 6-9 বুঝাইয়া যদি মানানি যায় তাহলে এইটা করতেছেন। আর যদি না মানানো যায় তাইলে তাদের সঙ্গে কিছু কাটসিট কইরা মিলে করতেছেন। কোনো কিছুই প্রপারলি হইতেছে না, কোনো কিছুই প্রপারলি হইতেছে না। এখানে জগা খিচুড়ি করে করা হইতেছে, মিক্সিং করে হজবরল, মানে সঠিক রাস্তা কোনোটাই অবলম্বন করা হইতেছে না। আপনি যেমন মনে করেন, আপনি কি বলেন যে ভালো এবং খারাপ দুটোটারে কি মিক্সিং করে আপনি এই চলার কোনো সুযোগ আছে? সত্য এবং মিথ্যা দুটোটারে মিক্সিং করে আপনি কি সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি হয়ে যাবে মিথ্যা, পেরে যাবে সত্য। অনেক সময় সংমিশ্রণের দরকার পড়ে যায়। যাই হোক, না কি পড়ে যায়, আপনি নিয়ম কানুন তো পড়ে যাবেন। একজন ব্যক্তি যদি সমস্যায় পড়া যায়, যে তারে আপনি যে মিথ্যা কথা বলছে সে বিপদে পড়া, তার জান বাঁচাইতে মিথ্যা কথা বলছে, তারে আপনি ক্ষমা করে দিতে পারেন যে মিথ্যা কথা বলছে, তার কাছে আপনি টাকা পাইতেন। তারে সে একজনের প্রাণে হত্যা করে, সে যদি এখানে আসি বলে তাহলে তার তোমার গলা দিতে পারে, সেই কারণে সে কোনো চুপ করে নাই। আরেকজন যদি বলাইছে যে বলে কেন নাই, চাঞ্চল্যকর ঘটনা। এর অর্থ এই না যে আপনি আইনের মধ্যে সত্য এবং মিথ্যা ঢুকাই দিবেন, সিদ্ধান্তের মধ্যে সত্য এবং মিথ্যা ঢুকাই দিবেন। ছাড় দিতে পারেন, পরিস্থিতির কারণে ছাড় দিতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রীয় রুলের মধ্যে আমরা সত্য মিথ্যা ঢুকাই দিবেন, এটা তো হইতে পারে। আমরা তো সাধারণ জনগণ, যেখানে একজন বিচারপতির
পরিবার নিরাপদ নয়। হ্যাঁ, এটা তাইলে মেসেজটা আপনি পাইছি, তাইলে আপনি দুঃখজনক ঘটনা। জি, জি। হ্যাঁ, 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 আমি একজন এটা বিচারপতি একটু আগে আপনি ছেলেকে খুন করে তার ওয়াইফকে ছেলেকে আপনার হত্যা করে ছিনতাই ওয়াইফকে করা হয়েছে। এটা আসলেই একটা মর্মান্তিক ঘটনা। এরকম কাঙ্ক্ষিত মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো জীবনে ঘটুক আমরা চাই না। তো এখানে একজন হ্যাঁ, বিচারপতির পরিবার নিরাপদ নয়। সেখানে আমরা আপনার যে অসাধারণ জনগণ তাদের নিরাপত্তা কিভাবে জি। মানে কি কি একটু সাফারার এটা তো কি আপনার এই অনেক ঘটনারই কোনো ওই যে আজকে 13ই নভেম্বর এটারই কোনো ঘটনা মানে 13ই নভেম্বর না, 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 প্রতিক্রিয়া না, না, নাকি আমি 13ই এটা নভেম্বরের সাথে ব্যক্তিগত এগুলা বা না, পারিবারিক? 13ই নভেম্বর 13ই নভেম্বরের সাথে এই ঘটনাটা ব্যাপারটা হইলো কি 13ই নভেম্বরের আগের থেকে দেখেন আজকে কিছুদিন যাবতই মনে করেন এই 15 মাস যাবতই দেশে কিন্তু হত্যা চলতেছে। এই 15 মাস যাবতই হত্যা যেমন আজকে চলতেছে এবং আ এই এই বিগত ১-১.৫ মাস যাবৎ ১ মাস ১.৫ মাস যাবৎ কিন্তু আরেকটু বেপরোয়া পর্যায়ে আছে। প্রথম যে সময় মনে করেন এক ছিল, মাঝখানে একটু স্থিমিত ছিল। এখন আবার এই হত্যা কর্মকাণ্ড, হত্যাযজ্ঞগুলা আবার শুরু হইছে। পুলিশ পুলিশ তো যথেষ্ট পত্রিকায় পরিমাণে তথ্য দিচ্ছে। না, পুলিশ পত্রিকায় তো দেখলাম, তৎপর দেখছে। পত্রিকায় দেখলাম তৎপরগামী কি বলবে এটা কি বলে? এই আপনার আমি ওই যে এর আগে বলছিলাম যে গোটা রাষ্ট্রের মাথা যদি আপনার নষ্ট থাকে, আপনার মাথায় যদি সমস্যা থাকে, আপনি অন্য কোনো খাবার, ভালো খাবার আপনাকে দিলে আপনি কি এটা ভালো লাগবে? আপনার খাবার খাইতে পারেন? আপনি পার্সোনালি দেখেন, আপনার যখন মাথায় ব্যথা থাকে, মাথায় কোনো সময় যদি মাথা ব্যথা হয়, তাইলে আপনি কি অন্য ভালো কোনো খাবার আপনার মুখে দেওয়া যায়? না, আপনি খাইতে পারেন? না যাওয়াটাই স্বাভাবিক। তাইলে আমাদের সমস্যা তো মাথায়, উপরে সমস্যা, মূল জায়গাতে সমস্যা যদি হয়, আপনি মাঝখানে কেউ এটার সমাধান করতে পারবে না। কেউই সঠিকভাবে ভূমিকা পালন করতে পারবে না। সমস্যা তো আমাদের মাথায়, এখন পর্যন্ত মাথায়। না কিন্তু মানে পুলিশ তো অনেকটা আপনার আগের থেকে দেখতেছি যে আপনার অ্যাক্টিভিটিস যথেষ্ট পরিমাণে ভালো দেখাচ্ছে। চেস- চেষ্টা করতেছে, তারা চেষ্টা করতেছে, বাট আলটিমেটলি এখানে মানে আপনার যদি রাজনৈতিক দলগুলা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, রাজনৈতিক দলগুলা যদি সুস্থ না থাকে, রাজনৈতিক দলের নেতারা যদি সুস্থ না থাকে, তাহলে বাকি মানুষ তো সুস্থ থাকবে না। তারা নষ্ট তো, রাজনৈতিক নেতারাই তো মানুষের মাথা নষ্ট করে দেয়। রাজনৈতিক নেতারাই মাথা নষ্ট করে। যখন রাজনৈতিক নেতারা যখন হট্টগোল করে, মানে দেশের অস্থির পরিবেশ সৃষ্টি করে, মানে এটা কি তখনই যে এরকম হয়ে গেছে ক্রিমিনাল তাদের রাজনীতি ক্রাইমটা করে। রাজনৈতিক সাংস্কৃতিক সহনশীলতা হারিয়ে যাওয়ার কি বড় কারণ এটা? রাজনৈতিক কিছুই নাই তো। রাজনীতির মানে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা যারা এখন দলের নেতৃত্ব দিতেছে, তাদের মধ্যে কোনো ন্যূনতম রাজনৈতিক কোয়ালিটি নাই। ন্যূনতম রাজনৈতিক কর্মী হওয়ার কোনো যোগ্যতা নাই। সার্টিফিকেট যদি মনে করেন যে কেউ বড় লম্বা লম্বা সার্টিফিকেট, পিএইচডি হোল্ডার আর অমুক কারের প্রফেসর, এই প্রফেসরের সার্টিফিকেট দিয়ে আর পিএইচডি হোল্ডার দিয়ে আপনি রাজনৈতিক কর্মী হওয়া যায়? রাজনৈতিক কর্মী হলে কি পার্সোনাল কোনো কোয়ালিটি লাগে না? জি ব্যক্তি চরিত্র ভবিষ্যৎ যে মেইন। নেতৃত্বে আপনার আপনার অত লম্বা সার্টিফিকেট, এটাতে তো রাজনৈতিক কর্মী নির্ধারিত হয় না। না, আর ভবিষ্যৎ আদর্শ নেতৃত্বে সঠিক ভালো মানুষ যে বলতেছিলাম বলেন ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে যে শিক্ষা ও যে নৈতিকতার ভূমিকা কেমন হওয়া উচিত? শিক্ষানৈতিকতা কেমন হবে সেটা তো নির্ভর করে এই দেশের রাজনৈতিক দলের নেতাদের, যে যারা যারা চিফ, যারা এই দেশের হুম, যারা বড় রাজনৈতিক দলগুলা যাদের সাথে মানুষ বেশি, অথবা রাজনৈতিক ছোটই হোক আর বড়ই হোক, যাদের রাজনৈতিক দলের যে চিফ, উনার চরিত্রের উপরে চরিত্রের উপরে আপনার তার কর্মী রেডি হবে, তৈরি হবে। উনি যে ক্যারেক্টারের লোক, ওনার কর্মীগুলো হুম, সেই ক্যারেক্টারের তৈরি হবে। এখন
আপনার যে দল ওই যে দলের চিফের ক্যারেক্টার যেরকম, গোটা উনি যদি প্রধানমন্ত্রী হন, আসল গোটা রাষ্ট্রের পরিস্থিতিটা সেম হবে, সেম ক্যারেক্টার হবে। আজকে আমি একটা দেখতেছিলাম, আল্লামা মামুনুর রহমান সাহেবের একটা আপনার সাক্ষাৎকার। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার যদি আপনারা ক্ষমতায় যান বা ক্ষমতায় আসেন, তাহলে আপনারা সর্বপ্রথম মানে কি বিষয়টা নিয়ে কাজ করবেন। তখন বলছিল, উনি প্রশ্ন করছিল যে ভোটার অধিকার এবং নাগরিক কার্ড সবার জন্য এক ধরনের কার্ড থাকবে, যেটা ন্যাশনাল আইডেন্টিটি, এটা থাকবে। আর যারা দেশ পরিচালনা করবে, মানে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে ভোটার কার্ড দেওয়া হবে, যে ভোটের মাধ্যমেই একজন নির্বাচিত করবে, পরবর্তী আর কি আপনার রাজনৈতিক নেতৃত্ব তৈরি করবে। এরকম মানে একটা প্রসেসিং এর ভিতরে এসে তাদেরকে তাদের একটা তৈরি করবে, এরকম ধরনের একটা বক্তব্য। এখন এই বক্তব্য গুলা যদি কি বলে, অপাত্রে অপাত্রে যদি আপনি এই দান করেন, আর অপাত্রে যদি আপনি প্রশ্ন করেন, আমাকে যদি এখন প্রশ্ন করেন যে আপনি আপনি এনামুল সাহেব, অ্যাডভোকেট এনামুল সাহেব, আপনি কি বলে এই দেশের প্রধান সরকার হয়ে পরিচালনা করলে আপনি কি কি করবেন, কি করবেন? আমি তো সরকারের চিফ হওয়ার কোনো সুযোগ নাই। আমি সরকারের চিফ হওয়ার কোনো সুযোগ আছে? আমি কোন পার্টির চিফ অথবা পার্টি কোনো সিদ্ধান্ত নিছে যে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবে এই অ্যাডভোকেট এনামুল হক তালুকদার। এরকম কোন সিদ্ধান্ত কি কেউ নিছে? আমার দল নিছে? যে এইগুলা হইলো মানে একটা রোড ম্যাপ। আপনাকে এখন যদি যেমন আইনের এখনের সংবিধানে যেগুলো বা চার্টারে, জুলাই চার্টারে মানে কিন্তু এখনের সংবিধান। জুলাই চার্টার মানেই কিন্তু আমাদের এই জুলাই চার্টারের মাধ্যমে নতুন নীতিমালার মাধ্যমে সংবিধান। কিন্তু সংবিধান তৈরি হবে। তাহলে দ্যাট মিনস এখন এই জুলাই চার্টারটাই হলো আমাদের সংবিধান। এখন বর্তমানে জুলাই চার্টারটাই হলো আমাদের সংবিধান। তাহলে জুলাই চার্টারের মধ্যে আছে যে আপনার একজন ব্যক্তি দলীয় প্রধান এবং এই সরকার প্রধান হতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে? একটি দল সে যখন নির্বাচনে যাওয়ার আগেই তাকে ঘোষণা দিতে হবে যে আমাদের সরকার প্রধান, যদি সরকার পরিচালনা করার দায়িত্ব পাই, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের সরকারের চিফ হবেন উনি, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন উনি। আর উনি থাকবেন, আরেকজনের নাম ঘোষণা করতে উনি থাকবেন পার্টির চেয়ারম্যান, পার্টির চিফ। এই বিষয়গুলা আগেই মানে ফাইন্ড আউট করতে, মানুষের সামনে প্রকাশ করতে হবে। মানুষ ভাই ওই জিনিসগুলো দেখেই ভোট দেবে, একটু ভোট পিছনে দেবে। একটু পিছনেই যেতে হয়। হ্যাঁ, ধরেন আপনার এই যে বিগত নির্বাচনের হ্যাঁ, আগে, মানে ওই আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন, যেগুলো বিশেষ করে 14 নির্বাচনের সময় যে জিনিসটাকে মানে হাইলাইট করা হলো, সংবিধান স্পষ্ট করা যাবে না, সংবিধানের বাহিরে যে যাওয়া যাবে না, সংবিধানের তত্ত্বাবধায়কে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা ছিল তখনকার সময়ের সরকার প্রধানের বয়ান। কথাটা লক্ষ্য করেন। এইগুলাই তো বললাম। তখন হ্যাঁ, বলেন, প্রশ্নটা বলেন আবার আবার। তখন তখনকার সময় বা তখনকার যারা দেশ পরিচালনা করছে, আপনার তাদের বয়ান ছিল সংবিধানের হ্যাঁ, তত্ত্বাবধায়কে যাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 1 প্রশ্ন। তো এই সরকারের অধীনে থেকে নির্বাচন করতে হবে, এই একঘেয়েমির কারণেই বিগত দিনগুলো আমরা ওই যে স্বতঃস্ফূর্ত যে নির্বাচন, সেই নির্বাচন থেকে আমরা বঞ্চিত হয়েছি, বা হয় নাই। স্বতঃস্ফূর্ত ভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। এটা তো বাস্তবতা। কিন্তু এই হ্যাঁ, 1 আগস্টের পরের থেকে এই মানে কোথায় গেল এই যে আপনার সংবিধানের সেই উচ্চ নীতি, কোথায় গেল সংবিধানের তো এখন আমরা যেটা বলতেছি, যা করতেছি, যে এটা আরেকটা সরকার আইসা যে এই কমিটমেন্টই থাকবে বা এই কমিটমেন্টই রাখবে, এটার কি নিশ্চয়তা আছে? সংবিধান তো কাটাছিড়া না, বারবার না, হচ্ছে, রাখবে সিজার হচ্ছে। না, এটা রাখবে কেন? না, না, কারোর পছন্দ না হলে রাখবে কেন?
আপনি যদি চার্টার আমি বা এই যে সিদ্ধান্তগুলো যদি আমি মানে আমি ভাই সকল বলার প্রয়োজনে জনগণের ভালোর জন্য না হয়। যখন আমি হ্যাঁ, আমার মেজরিটি যখন থাকবে তখন সংসদে আমি এটা হ্যাঁ, বিল উত্থাপন করে বিল পাস করি, এটা আমরা আমরা ওই পর্বটা ক্লোজই করে দিব। তাহলে এটা নিয়ে এত মানে হ্যাঁ। কেন? না, না, এই যে এখন যে বিষয়গুলারে আপনার এই যে গুজামিল মার্কা সিদ্ধান্তগুলো যে দিতেছেন, আইনটারে যে এখন যে আইনটারে তৈরি করতেছেন বা তারা যে এই নিয়মগুলা নিয়মগুলো সৃষ্টি করতেছেন, ক্রিয়েট করতেছেন, এই নিয়মটাই তো ভুল। একটা ভুল নিয়ম কি কেউ রাখবে? আজকে রাখেন না, 50 বছর পরে হলে এটা উত্থাপিত হবে। তাইলে আর এখন তো আগে তো মনে করেন এখন তো অনেক এখনের যে স্টুডেন্টরা এখনের যে ইয়াং স্টুডেন্টরা অনেক বেশি স্টাডি করে এবং তাদের সামনে অনেক কিছু আপনি 10 মিনিটের ভিতরে সে এটা ভুলটা সামনে দেখাই দিবে, প্রমাণ করে দিবে হ্যাঁ এটা ভুল। তাহলে আপনি কি করবেন তখন পরে? এখন যারা এই জগা খিচুড়ি ভাই, মার্কা করতেছেন মানে আমার আমরা আমার তো স্বার্থ যখন আমি দেখবো তখন আপনার স্বার্থ যদি এখানে ক্ষুণ্ণ হয় আপনি সেকেন্ডের ভিতরে সুযোগ পেলে বাতিল করে দিবেন। তখন কি এটাই তো স্বাভাবিক। বলার বলার আর করার কোনো সুযোগ থাকবে? থাকে না তো। সমস্যাটাই তো সুযোগ এই জায়গা। থাকে না তো, হ্যাঁ যদি সুযোগ। জবাবদিহি হ্যাঁ, তাইলে যদি জবাবদিহিমূলক একটা সরকার গঠন করা হয়, গঠন করে কোন দল, তখন হ্যাঁ, একটা অবস্থান থাকে। হ্যাঁ, এখন হ্যাঁ, ঘটনা হলো আমরা এই যে আপনার অসাধারণ জনগণ, এরা হুজুকে এরকম জি, হুজুক মানে মাতে যখন কাউকে দেয় হ্যাঁ, 203, আর কেউরে দেয় 50, আর কেউরে দেয় 20। হ্যাঁ। না, না, এই কারণেই তুমি মনে করেন এখন জনগণ অনেক সচেতন। আমার মনে হইতেছে যে এখন অনেক অনেক যথেষ্ট সচেতন। হ্যাঁ, আস্তে আস্তে শুধু এই যে এখানে মিডিয়ার কাজটা প্রধান ভূমিকা পালন করতে পারে একেবারে কোন জনগণ। কারণে ভাই, একটু বলি, কোন কারণে একটা দল 230-40টা আসন প্রার্থী দিচ্ছে, এখান থেকে যদি হ্যাঁ, 170 আসন যদি আপনার তারা এই পেয়ে যায়, তাহলে কি অন্য কোন দলের হ্যাঁ, কাছে জবাব দিই তার কোনো বাধ্যবাধকতা থাকে? প্রয়োজন নাই। হ্যাঁ, না, প্রয়োজন থাকে না। হ্যাঁ, প্রয়োজন তাহলে থাকে যে না। আপনার যে হ্যাঁ, অসাধারণ যে জনগণ, এখন তো যাইতে হয় হ্যাঁ, আপনার এই অসাধারণ জনগণের কাছে। আমরা তো হুজুকে বাঙালি। হ্যাঁ, হ্যাঁ। এই কারণেই জনগণের কাছে এইখানে এই জায়গাটাতে একটা সুযোগ হলো। জনগণের এখানে দোষটা আপনি সরাসরি দিতে পারেন এই কারণে। কারণ এখানে জনগণ কিন্তু প্রত্যেক প্রার্থী এবং প্রত্যেক পার্টির চেয়ারম্যান, প্রত্যেক পার্টির যারা সিনিয়র লিডার, যারা এমপি প্রার্থী ও মন্ত্রী হবেন, এই জনগণ কিন্তু সবাই মিলে সবার ব্যক্তিগত ক্যারেক্টারটা কিরকম, তার চরিত্রটা কিরকম, সে কি করতে পারে, এই যে জানা সম্ভব না সব জনগণের। এই জানানোর দায়িত্বটা হলো আপনার গুরুত্বপূর্ণ প্রধান দায়িত্ব হলো আপনার মিডিয়া। এই মিডিয়ারে কিন্তু আপনি যদি একটা ট্রেনিং এবং মিডিয়ার সাফিসিয়েন্ট স্যালারি গুলা, মিডিয়ার ট্রেনিং এর ব্যবস্থা, মিডিয়াকে একটা মানে সুন্দর একটা গাইডলাইন, উন্নত একটা গাইডলাইন দেওয়ার যদি ব্যবস্থা করতে পারেন, মিডিয়া যদি সুন্দরভাবে সাবলীলভাবে এবং তার কি বলে তার ব্যক্তিগত পারিবারিক যে জীবনমান, তার জীবন চলার যে ব্যবস্থা, এটার যদি একটা সিকিউর পজিশনে আপনি দিতে পারেন, এই মিডিয়া আপনাকে একটা সর্বোত্তম সুযোগ সৃষ্টি করে দিতে পারে। মিডিয়া আপনাকে একদম সবকিছু আয়নার মতো আপনার সামনে তুলে ধরতে পারে। এই সুযোগটা মিডিয়ার আছে। কিন্তু এখানে মিডিয়াকে আপনি সুন্দরভাবে আপনি রেডি করতে হবে, উপযুক্ত করে রেডি করতে হবে এবং তার কাজ করার মতো কে করবে? সম্পূর্ণভাবে তার এই অবস্থানটা, হ্যাঁ, তার ফ্যামিলির যদি ক্রাইসিস থাকে, সে তো আপনার এই টাকার বিনিময়ে আপনার নিউজটা বিক্রি করে দিবে অথবা নিউজটা মানে হাইড করে দিবে। তার তো ওই সিকিউর পজিশনটা আপনি দিতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, তার সিকিউর পজিশনটা দিতে হবে, তার সাফিসিয়েন্ট আপনার ভাই এই যে সম্পাদকরা তাদের ভাই তাদেরকে ঠিক মতো স্যালারি আমি দিতেছে কিনা আমি এই জিনিসটা মনিটরিং করতে হবে। একটা বাস্তব একটা এক্সাম্পল দিই। জি, 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 আহ, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে জি। সাংবাদিক কিছু না কিছু আছে, আছে না? হ্যাঁ, আছে, আছে। চেয়ারম্যানরা যে দুর্নীতি করে, ইউনিয়নরা যে নীরব সাক্ষী হয়, কিসের ভিত্তিতে হয়? হ্যাঁ, যখন
সাংবাদিক পরিষদ যেটা আছে বা সাংবাদিক প্যানেল যেটা আছে ওইখানে যখন একটা প্রকল্প বাবদ আপনার একটা অ্যামাউন্ট চলে যায় বা মাসকাবারি একটা অবস্থান থাকে, তখন আর এই জায়গায় নিউজ গুলো সঠিক নিউজ কখনোই উঠে আসে না। আপনি শুধু উঠতেছে না। চেষ্টা করেও একটা নিউজ, নেগেটিভ নিউজ করাইতে পারবেন না। হ্যাঁ, আপনি হ্যাঁ, থাকেন ঢাকা, সরি ঢাকা থেকে একটা আপনি নিবেন কি জানি, ওই এলাকার কেউ নিউজ করতেছে না, কথাটা আপনি লক্ষ্য করেন, এলাকার কেউ হ্যাঁ, নিউজ হ্যাঁ, করে না, আপনি ঢাকা থেকে নিলেন কিংবা জেলা শহর থেকে নিলেন, জেলা শহর থেকে নেওয়ার পরে আপনার খুব ভালো করে আপনার হেডিং করে নিয়ে আসবে, কথাটা লক্ষ্য করেন, খুব ভালো করে হেডিং জি, করে জি, নিয়ে আসবে যে না এটা 100% এর অবস্থা খারাপ, না এলাম ওইটা করলাম ওইটা করলাম, এরকম ধরনের বক্তব্য থাকে। যখন আসবে, আসার পরে নিউজ যখন ডেলিভারি হওয়ার সময় এর আগেতেই ওই প্রকল্পের যে সংশ্লিষ্ট লোকজন যারা আছে, এই তোমার কাছে এই হ্যাঁ, নিউজ এরা মানে হ্যাঁ, এই আছে আমার হ্যাঁ, কাছে, হ্যাঁ, তুমি কি 1 ঘন্টার ভিতরে আমার সাথে দেখা করবা? হ্যাঁ। এই তাহলে তথ্যটা ছাপাবো না। অনৈতিকভাবে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই তথ্যটা অনৈতিকভাবে বিক্রি হয়ে যায়, হাইড হয়ে যায়। আচ্ছা, আর এটা তখন আর আলোর মুখ দেখে না। এরপরে আরেকটা জিনিস আছে যে জিনিসটা আপনার যখন একটা জি, দল আপনার ক্ষমতায় থাকে, বিগত দিনে আওয়ামী লীগ দেখছে, আওয়ামী লীগের বিপক্ষে কয়টা সাংবাদিক আপনার এই যে এত এত সাংবাদিক মানে এই বড় বড় সাংবাদিকের নাম আমরা শুনি, কয়টা সাংবাদিক আওয়ামী লীগের বিপক্ষে জি, জি। তারা কথা বলছে? মানে আগামীতেও কি এরকম কেউ মানে কোন মানে পাওয়া যাবে যে সাংবাদিকরা হ্যাঁ, এই 5 যে আগস্টের আগে দেখছি আওয়ামী লীগের মানে জয় গান গাইতে 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 তাদের মানে পায়ের চামড়া পর্যন্ত পরিষ্কার করে দিছে, সেই সাংবাদিক 5 আগস্টের পরে থেকে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আনুষঙ্গিক সবার এই নিয়ে আপনার এই করতেছে। তাহলে কাকে দিবেন আপনি এখানে ইয়া? এখন এখানে হ্যাঁ, এখানে কিন্তু দেখেন আমার জানা মতে আমার জানা মতে আপনার মামুন ভাই আপনিও জানেন বা আপনিও চিনেন। আমার জানা মতে আমাদের এই হবিগঞ্জে একজন সিনিয়র একজন সাংবাদিক, একজন সম্পাদক এবং খুব উঁচু মানের উনার ব্যক্তিগত ক্যারেক্টার অনেক ভালো মানের, উনার উন্নত চিন্তার একজন মানুষ হলো মতিউর রহমান চৌধুরী। যিনি মানব জমিনের সম্পাদক। উনি কিন্তু একজন উন্নত চরিত্রের মানুষ এবং উন্নত চিন্তার একজন মানুষ। এই দেখেন হুম, এই উনাদের মতন লোকদেরকে কিন্তু ভালো কোনো মানে ভালো কোনো জায়গাতে কাজ করার সুযোগ দেওয়া হয় না। কারণ হলো কি যে এই লোক তো ভালো মানুষ। তাহলে উনাকে বসাইলে তো আমরা ক্রাইম করতে পারবো না। দ্যাট মিনস উনাকে পাশ কাটায় যাও। উনাকে মানে উনাকে কোনো ভালো মানে ভালো হুম, জায়গাতে উনার কাছ থেকে যে সার্ভিসটা নিবে দেশ, রাষ্ট্র নিবে এই নেওয়ার প্রয়োজন বোধ করে না। উনাকে পাশ কাটায় যায়। কারণ উনি আসলে এখানে একটা সুন্দর গুড ম্যানেজমেন্ট হবে। এখানে একটা ভালো সাংবাদিক তৈরি হবে। উন্নত ক্যারেক্টারের সম্পাদক তৈরি হবে। কারণ উনারা হলো সাংবাদিক তৈরির উনি একজন কারিগর। আমার জানা মতে আমার যতটুকু জানি উনি অসংখ্য মানুষ মানে সাংবাদিক তৈরি করছেন, সম্পাদক তৈরি করছেন এবং এটা কোয়ালিটি। মামুন ভাই, কিন্তু উনাদেরকে হ্যাঁ, এইরকম হয় কি মানে আপনি ভালো কোনো কাজ দেশে করতে পারবেন না। কারণটা কি? কারণ মাথা তো সমস্যা। সমস্যা তো মাথায়। উপরে যদি ঠিক না থাকে তাহলে আপনি করার তো সুযোগ নেই। মাঝখান থেকে কোনো ভালো কাজ কোনো আশা করাটাও ভুল। আশা করাটাও ঠিক হবে না। আপনার মাথাটা আগে ঠিক করতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের চিফ দেখ আমরা মাথা যদি ঠিক করব। যদি কোয়ালিটির না হয়, বিতর্কিত হয়, তাইলে এই দলের সঙ্গে যাওয়া মানে আত্মহত্যা করা বা আত্মঘাতী সিদ্ধান্ত। এটি হলো জি, আমার আমরা জনগণের কাছে শেষের দিকে। মানে অসাধারণ জনগণের কাছে এটা আমার বিশেষ অনুরোধ। জি, জি, আপনার আমরা আমরা একবারে বলেন বাবু। শেষের দিকে চলে আসছি। তো এনামুল ভাই, আপনিও তো একটা জি, দলের প্রতিনিধিত্ব করেন। তো আপনার এই যে বিগত ৩-৪ দিনের ঘটনা পর্যবেক্ষণ বিশ্লেষণে বা আপনার দলের থেকে মানে যদিও এখন পর্যন্ত আমরা কোনো মন্তব্য বা স্টেটমেন্ট আমরা পাইনি। আর
বা আপনি মানে দলীয় ভাবে এটা কি এই ব্যাপারটাকে নিয়ে এই যে আপনার লকডাউন প্রতিহত এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি কিছু বলতে চান? অল্প অল্পতে। আমি 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 ব্যাপারটা নিয়ে শুধু আমার ব্যক্তিগতভাবেই বলতে পারি। কারণ দলের এখানে চেয়ারম্যান আছেন। উনার উনাদের দৃষ্টিভঙ্গি বা উনারা যে অবজারভেশন করতেছেন, উনাদের চিন্তা চেতনার সাথে তো আমি অনেক দুর্বল বা অনেক ছোট পর্যায়ের। উনারা সিদ্ধান্ত এটার মন্তব্য করবেন, কমেন্টস করবেন, উনারা মন্তব্য করবেন। কিন্তু আমি আমার ব্যক্তিগত আহ, একটা মতামত বা ব্যক্তিগত আমার ধারণা আমি বলতে বলতে পারি। এটা দলের সঙ্গে জি। এটার কোনো সম্পর্ক না, বা সম্পৃক্ত নাই। দলের সাথে এটা কোনো সম্পর্ক নাই, সম্পৃক্ত নাই। হ্যাঁ, না, কারণ এখানে আমি তো আমার সীমিত পরিসর বা আমি সীমিত, ওনারা সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করে, সারা বাংলাদেশের মেসেজ ওনার কাছে আছে। আমার কাছে তো সারা বাংলাদেশে ওনাদের পর্যায়ের মেসেজটা আমাদের কাছে আসে না, না। আমরা আমার যতটুকু মেসেজটা নিজেরা আমরা নিজেদের ছোট, হ্যাঁ, ছোট জ্ঞানে যতটুকু আমি দেখি বা বুঝি, অনুমান করি, আমি আমার ব্যক্তিগত মতামতটা দিতে পারি। সেটা হলো এই বিষয়টা সম্পূর্ণভাবে আমি মনে করি এটার মানে এটার কোনো আমি পাইতেছি না। মানে এটার কোনো মানে ভালো কোনো কোনো রাজনৈতিক কোনো গুণ বা দেশের জনগণের কোনো ভালো কিছু দিক আমার কাছে আসতেছে বলে মনে হইতেছে। এই কথাটা আমি এর আগেও ভালো কিছু বলছিলাম। আসা। আমরা জি, আমরা 1971 এই মানে জনগণের ৩০ লক্ষ বলেন আর ৩ লক্ষ বলেন যেভাবে আপনি বিশ্লেষণ করেন আপনার জি, এই এত লোকের জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার পরে যতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আসলে বাঙালি জাতির বা বাঙালি যে আপনার অসাধারণ জনগণের আসলে কোনো কল্যাণ, কোনো উন্নতি হয়েছে বলে আমার মানে দেখা নাই আরকি। হয়তো প্রত্যেকটি আন্দোলনে ২, ৪, ৫, ১০ জন, ১৫ জন, ২০ জনের ভাগ্য পরিবর্তন ঘটে। আর অধিকাংশই আপনার প্রত্যেকটা আন্দোলনে। হাতে গোনা কয়েকজনই। এর ব্যতিক্রম নাই। এই আন্দোলনেও আমরা এর ব্যতিক্রম পাইনি বা এই ওইভাবেই আমরা দেখছি। মানে এরশাদ পতনের আন্দোলনের পর মানে থেকে আ যে যে ঘটনা হ্যাঁ, আপনার এই হ্যাঁ, মানে প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি সংগ্রামের পিছনে যে মানুষের যে সাধারণ মানুষের যে অর্জনটা থাকে, আ সেই অর্জনটাকে জি, আসলে জি। ওইভাবে মূল্যায়ন করা হয় না বা মূল্যায়িত হয় না। না, এটার একটা বাস্তব কথা রইলো, দেখেন, আমি যে ৭১ এর সাথে ৭১ এর সাথে আমি শুরু করতে এই ব্যাপারটা আমি ৭১ থেকে টানতে চাই। বেশি লম্বা করব জি। না। দেখেন, ৭১ এর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরেই কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো, সেটা হলো ৭১ সিরাজুল তো আলম ভাই দাদাভাই। একা সম্পদ কারো না। ৭১ তো একা কারোরই না। না, না, সমগ্র এটাই বাঙালি তারপরেও জাতির আপনি, একাত্তর। হ্যাঁ, না, এই কথা যারা এটাই রাজাকার আসতেছি। তো তারা যে রাজাকারের এখানে সেটা কিন্তু হলো দেখেন, ভিন্ন জিনিস। না, রাজাকারের না, বাহিরে আমি যারা এই ছিল জায়গাটাতে তারা একটু প্রত্যেকেই কোনো না কোনোভাবে অংশগ্রহণ ছিল এই আন্দোলন সংগ্রামে। না, না, আমি ভুলে যাইবো আপনি যে প্রশ্নটা করছেন যে আন্দোলনের ব্যাপারটা গুলা, মানে আন্দোলনের হুম। ব্যাপারটা গুলা যে জনগণ পরে প্রতারিত হইতেছে কেন বা আন্দোলনটা ব্যর্থ হইতেছে কেন, এই প্রশ্নটা দেখেন। এই যে ৭১ সালে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে ছিলেন, যিনি মেধা সম্পন্ন লোক ছিলেন। এই ৭১ এর সংগ্রামটারে পূর্ব পূর্বের থেকেই মানে এটা ধারণ করছেন, ধারণ করছেন। গোছানোভাবে এবং হ্যাঁ, সুন্দরভাবে পরিকল্পিতভাবে আগায় নেওয়ার যে মেধাটার যে সবচেয়ে সর্বোচ্চ মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সেটা হলো সেজন্য হলো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে, এই যে সিরাজুল আলম দাদাভাই। এই সিরাজুল আলম খান দাদাভাই কিন্তু এই ৭২ আসার পর থেকে কিন্তু শেখ মুজিবের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মানে ওনাদের ওনাকেই অবহেলা করা হইলো। উনি তাইলে উনাকে এমন মানে এরকম পরিবেশটা এরকম হইছে, এই আওয়ামী লীগের সরকারের মাধ্যমে বা আওয়ামী লীগের যারা বর্তমানে লাস্ট সর্বশেষ যারা নেতৃত্ব পারলে উনাকে অস্বীকার করে। এই যে অবস্থানটা, যে যারা মূল চিন্তা চেতনা মানে চেতনা নির্ভর, চেতনা দিয়ে যারা কাজ করছেন, চিন্তা দিয়ে কাজ করছেন, সুন্দর বিষয়টাকে গুছিয়ে নিছেন, তাদেরকে যদি আপনি অবহেলা করেন, অস্বীকার করেন, তাইলে আলটিমেটলি আপনার উদ্দেশ্যটা কি? তাইলে আপনার উদ্দেশ্যটা ভালো না। ঠিক সেম তো ঘটনাগুলা। এই যে আপনার মনে করেন এই ৯০ সালে যারা আন্দোলন করছেন, একজন ভালো শাসকের ভালো যিনি দেশ ভালোভাবে পরিচালনা করছেন, উনার বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন। তাহলে আলটিমেটলি কি করছেন? এই ৯০ থেকে এই ৩৫ বছরে কি করছেন?
যার যে দুইটা বৃহৎ দল এই দেশে এই 35 বছরে কি করছেন, তারা কি জনগণের বাহাবা পাইতেন? তারা তো সবাই মানে বিচ্ছিন্ন, এখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওনারা ভাই নিজেরাই আজকে এখন নিজেদের অবস্থান আজকে আমার একেবারে প্রশ্নটা ছিল, একেবারে মানুষের সামনে। আজকে আমি আমার আমি শেষ প্রথম করি, আপনি প্রশ্নটাই পয়েন্টটা ছিল, প্রথম প্রশ্নটাই ছিল আজকে আমার, বাংলাদেশের রাজনীতি কি সত্যি জনগণ হ্যাঁ কেন্দ্রিক কিনা নাকি দল কেন্দ্রিক? এই নিয়ে, না না, ওই আমি উত্তরটা এখানে প্রথম আসছি। প্রশ্নটা হ্যাঁ, কিন্তু আমার আজকে ছিল এই এটা। জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে আসতেছি, এইখানে উত্তরটা আপনি পাইয়ে দেবেন। এই যে দেখেন 90 সালের পর থেকে যারা যারা একটা ভালো ভালো সরকার যিনি পরিচালনা করছে, একজন গুডম্যান, উনার বিরুদ্ধে আন্দোলন করলো। উনার বিরুদ্ধে আন্দোলন করে ওনারা নিজেরা এই 35 বছর দেশ পরিচালনা ক্ষমতা ক্ষমতা পরিচালনা করছে। এই 35 বছরের ক্ষমতা পরিচালনা কইরা ওনাদের অবস্থানটা কি, এই আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থানটা কি এখন জনগণের সামনে? ওনাদের ওনাদের ক্যারেক্টারটা কি ভালো? ওনাদের চরিত্রটা, ওনাদের দলের অবস্থানটা কি খুব ভালো? একজন একজন তো দল ছেড়ে দল সহ সংবিধান সহ হয়ে গেছে, পলাই গেছে দেশ থেকে। আরেকটা দল যে আছে, বিএনপি আছে, এদের কি ভালো, এদের কি খুব ভালো অবস্থা? তাহলে আলটিমেটলি কি, তারা কি এই জনগণের সঙ্গে প্রতারণা করে নাই? একজন ভালো লোককে, একজন ভালো যিনি ভালোভাবে সরকার পরিচালনা করতেছেন, তাকে সরাই দিলেন মানে কি? তাইলে জনগণের সঙ্গে এটা প্রতারণা নয়? তাহলে কি ওনাদের দল কি জনগণের পক্ষের দল বলতে পারেন আপনি? বলার কোন সুযোগ আছে? এই তিনটা দলই তো মনে করেন, জাতীয় পার্টি, তারপরে বিএনপি এবং আওয়ামী লীগ, দুইটা দল তো এই 35 বছর দেশ পরিচালনা করতেছে। 45 বছরের ভিতরে একটাই মাত্র দল, যেটা আলহাজ পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দল, যেটা হলো যে জাতীয় পার্টি, একমাত্র তিনটা বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে একটাই মাত্র দল যে দলটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছে। এটা উনার বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনার কোনো ব্যর্থতা ওনার সামনে কেউ বলতে পারে নাই, এখনো বলতে পারে না। ওনার বিপক্ষে সবাই বলে, আবার ওনাকে মানে উভয় দলেই নিতে চায়, হ্যাঁ, সঙ্গে রাখতে চায়। ওনার বিপক্ষে কিন্তু বাস্তবে বাস্তবে কিছু বলতে পারে না, শুধু উদ্ভট কিছু ব্লেম দেয় ওনার বিরুদ্ধে, যেগুলো কোনো মানে অথেন্টিক কোনো ইয়া ব্লেম নাই, দেয় ঠিক আছে, দেওয়ার বক্তব্য পরে নাই তো বা উভয় ডকুমেন্টস নাই, শুধু এগুলো উদ্ভট বক্তব্য দিয়ে ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করে। হ্যাঁ, ওনার উভয় দল বুদ্ধিটা আবার তাকে নিতে ওনার চায়, সহযোগিতা নিতে চায়, কিন্তু ওনার হ্যাঁ, কিন্তু ওনাকে সুবিধা দিবে না, ওনাকে ওনাকে মানে সুন্দরভাবে কাজ করতে দেবে না, উনি শুধু খালি সাপোর্ট দিয়ে দেবে। এই হলো মানে, মানে ক্রিমিনালকে সাপোর্ট দিবে একজন গুডম্যান, এটা কি কোনো গুডম্যানের দিবে? মানে জোর কইরা, চাপে বইরা জোর করে আদায় করতে পারবেন, কিন্তু মনের থেকে কি কোনো কোনো গুডম্যান, কোন গুড পলিটিশিয়ান, কোন ক্রিমিনাল পলিটিশিয়ানকে সাপোর্ট দিতে পারে? এখন তো আর আর ওই যে দেয় চাপটা নাই। সে কি গুডম্যানের মধ্যে পড়ে? বিগত হ্যাঁ, তিন পিরিয়ডে যে চাপটা ছিল, বা তিনটা আপনার তিনটা নির্বাচনে, বিগত তিনটা নির্বাচনে যে চাপটা ছিল, 14, 18, 24, সেই চাপটা তো আর এখন নাই। জি, তো এখন কি আপনাদের কাছ নাই থেকে কেমনে, ভালো এখন তো আমাদেরকে, না এখন তো আমাদেরকে নির্বাচনে এখন আসতে নাই। দিবে না, ব্যান্ড করে দিবে। এখন তাহলে এখন যদিও মানেটা কি? এই যে চাপটা, এটা কি চাপ এখন না? আপনাদেরকে এটা কি চাপ এখন না? আপনাদেরকে আপনাদেরকে সরকারে রাখতেছে না, সরকারে ডাকতেছে না, এটাও সরকার আপনার, ডাকা সমস্যা আমি নাই, বলবো ডাকলে ডাকলো না আমি ডাকলে আমি নাই, আমি কিন্তু আমি আমাদের জন্য বলবো তো কাজ করতে দিয়েছে না। ভাই, আমি বলবো যে না ডাকার কারণে, জি, আমি বলবো এটা আপনার দলের জন্য ভালো হচ্ছে। আপনার দল হ্যাঁ, এটা তো আমাদের সমস্যা সাংগঠনিক না। ভাবে, এককভাবে কাজ করার হ্যাঁ মতো মন মানসিকতা, মেন্টালিটি তৈরি হচ্ছে। হ্যাঁ, না এটা আমাদের জন্য ভালো হয়েছে, এককভাবে কিন্তু সারা বড় সমস্যাটা বাংলাদেশের এটা না। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো সুযোগ হয়েছে, যে হ্যাঁ, সুযোগটা বিগত আপনার শুধু ওই 3টা 4টা নির্বাচনে ছিল না। ছিল না কি কারণে? হ্যাঁ, বিগত 35 হয়তো বছরে আপনারা 35 বছরে হয় নাই। নির্বাচন করবেন এই চিন্তা ভাবনায় আপনার প্রার্থীদের কাছ থেকে এই আপনার প্রার্থী ঠিক করছেন, সাংগঠনিক ভাবে কোনো কিছু ঠিক করেন নাই। জাস্ট এক ওয়ান ম্যান শো, একজন ব্যক্তি ঠিক করছেন যে আমি মামুন খান, আমাকে ঠিক করছেন, মামুন খান থাকলে ওইখানে চলবো, এরপরে তো আমরা বসাই দিব তাকে, আমি তার ওই জায়গা থেকে মনোনয়ন পাচ্ছি না। বিগত 3টা নির্বাচন তো এই দাসের গেছে। আর এখন আপনাদের সময় মানে তৈরি হয়েছে কি,
ও ওই দিন পিছনে ফেলে বর্তমানে আপনার নতুন আঙ্গিকে নতুন ভাবে জাতীয় পার্টিকে জাগ্রত করার সুযোগ কি আপনাদের মাঝে কি তৈরি হয় নাই? না, আমাদের মধ্যে তো সুযোগ সুযোগ সৃষ্টি হইছে এবং আমরা যে চেষ্টা করতেছি, আমরা আপনারা দেখেন যে প্রতিদিনই আমরা কিন্তু প্রোগ্রাম এই রেডি হইতেছে কিন্তু প্রোগ্রাম গুলা করতে দিতেছে না। কিন্তু আপনি নিজেও জানেন এই বিগত কিছুদিনের মধ্যে যে কর্মকাণ্ডগুলা করছি, আমরা কিন্তু এখন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে বিভিন্নভাবে অপরাজনৈতিক অপকৌশলের মাধ্যমে আমাদেরকে কিন্তু বাধাগ্রস্ত করা হইতেছে। আমরা কিন্তু কাজগুলা করতে পারতেছি না। আমরা অন্য দল যদি মিছিল মিটিং করতে পারে, আমাদেরকে মিছিল মানে মিটিং করতে দিলেই বাধা দেয়। হুম। এখানে এখানে অফিস পুরাই দিতেছে, বিভিন্ন জায়গাতে মিটিং করতে দিতেছে না। এই জিনিসগুলো তো সবার সামনে, তাইলে আল্টিমেটলি কি আমরা তো চাপের মধ্যে আছি না? এটা তো কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, রাজনৈতিক আচরণের মধ্যে পড়ে না। এগুলা কি আমাদের সাথে মানে অন্যায় আচরণ না, বৈষম্যমূলক আচরণ না? আমরা যাক, বৈষম্যের এনামুল ভাই আজকাল বিরুদ্ধে আন্দোলন করেন, আবার আবার বৈষম্যমূলক আচরণ করবেন। জি, আমরা বৈষম্যমূলক আচরণে থাকতে চাই না, বৈষম্যে আমরা যুক্ত হতে চাই না। আমরা আমাদের যে আমরা যে এনামুল ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে আমরা জি, জি, অসাধারণ ভাবেই থাকতে চাই, নিরাপত্তা নিয়ে থাকতে চাই, সম্মান নিয়ে থাকতে চাই। তো কারো ক্ষতি হোক কিংবা কোনো বিশৃঙ্খলায় জড়াক এই হ্যাঁ, জিনিসটা আমরা চাই না। সকলের মঙ্গল কামনা করি। না, বাংলাদেশের রাজনীতি আমাদের সবার। এটা একক কোনো দলের না, একক কোনো ব্যক্তির না, একক কোনো গোষ্ঠীর না। যেকোনো দল বা যেকোনো গোষ্ঠী নানান প্রোগ্রাম বা নানান অবস্থানের সৃষ্টি করার চেষ্টা করবে। তো আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে যা করার করতে হবে। চিন্তা ভাবনার মাধ্যমেই নিজের বিবেককে জাগ্রত করে, নিজের বিবেককে প্রশ্ন করে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা কথা আছে। তো আমরা সেই কান্নায় জড়াতে চাই না। যে রাজনীতি মানুষের জীবন বদলায়, সেই প্রকৃত রাজনীতি আমরা করতে চাই। সেই প্রকৃত রাজনীতি মাঝে আমরা বেঁচে থাকতে চাই। আমরা চাই এমন এক সময় যেখানে বিরোধ নয়, মতের সম্মান থাকবে। তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এর বিকল্প কোনো কিছু নাই। তরুণ প্রজন্মকে সাহস দিতে হবে। তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য উদ্দীপনা যোগাতে হবে। তাদের মাঝখান থেকেই বর্তমান প্রেক্ষাপটে সৎ নেতৃত্ব গড়ে উঠবে। এটাই হবে নতুন বাংলাদেশের নতুন রূপরেখা। এছাড়া আমরা যত পিছনে যাব, পিছন নিয়ে ঘাটাঘাটি করব, ততই নোংরামি বের হয়ে আসবে। এর বাহিরে কোনো কিছু না। পিছনের দিনে আমাদের ফেলে আসা দিনগুলোতে আসলেই আহ আহ্বান করার মতো তেমন কিছু আমরা পাবো না, হাতে গোনা কয়েকটা অর্জন ছাড়া। পরবর্তীতে আমরা জি। আবার একটা নতুন পর্বে আবারও রাতের আড্ডায় যুক্ত হব। এই আশা প্রত্যাশা, এই বিশ্বাস রেখে আমি মামুন খান বিদায় নিচ্ছি। এনামুল ভাই, আপনিও দুই এক কথা বলে আপনি শেষ করেন। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি এই জনগণ যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, যারা শুনছেন বা যুক্ত আছেন, আমার ভাইকে ধন্যবাদ ও শুভরাত্রি এবং সবাইকে অসাধারণ জনগণ ওনাদের বিবেক জাগ্রত করার জন্য বিশেষ অনুরোধ করছি। সেই সাথে আমি জেনেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।